স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা টরি। আমার হাতে বামে আছেন সিনিয়র সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ, আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, বাংলাদেশ চীন সম্পর্ক, বাংলাদেশ ভারত সম্পর্ক, এই সমীকরণগুলো কী দাঁড়াবে এবং 23শে জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে নিরাপত্তার শঙ্কা, সেই জায়গায় সরকারের যে প্রস্তুতি, এই সহ সমসাময়িক ঘটনা প্রবাহ। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সিনিয়র সাংবাদিক ও গবেষক আলতাফ পারভেজ। আপনাকে দিয়ে বলছিলাম যে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, একটি কথা বলা হয় যে মালয়েশিয়া সফরে গেলেন, কিন্তু এটি কি ভারত এবং চীনের সাথে এক ধরনের সম্পর্কের ভারসাম্য রক্ষার জন্যই কি তিনি প্রথমে চীন গেলেন না, বা প্রথমে ভারত গেলেন না, প্রথমে একটি মালয়েশিয়া, এবং সেটিও নিঃসন্দেহে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায়, এবং চীনের সাথে বাংলাদেশের যেই সম্পর্কের এখন নতুন একটি মাত্রা যোগ হবে বলে ধারণা করা হচ্ছে, এবং এই বাস্তবতায় চীন সফরের রাজনৈতিক এবং ভূ কৌশলগত গুরুত্ব। ধন্যবাদ আপনাকে। আজকের অনুষ্ঠানে অন্য যে সহ আলোচকরা আছেন সবাই আমার বয়োজ্যেষ্ঠ, ওনাদেরও ধন্যবাদ। সেটা হলো আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম সফরে আমি বলবো চীনেই গেলেন, কিন্তু ভারতে প্রথমে যাওয়া বা চীনে প্রথম যাওয়ার যে একটা বার্তা হতো সেইটা উনি এড়াতে চেয়েছেন, সেই জন্য মালয়েশিয়া হয়ে চীন যাচ্ছেন। এবং এটাও তাৎপর্যপূর্ণ, এবং এতে আবার অন্য একটা দিকও আছে যে বাংলাদেশ কোনো ধরনের বিদেশ নীতিতে কোনো ধরনের ঝামেলা এখনো জড়াতে চায় না, কোনো বিতর্কে পড়তে চায় না, একটা ভারসাম্য রক্ষা করতে চায় এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা দেখাতে চায় আর কি, যে আমরা আমাদের স্বার্থে আমাদের প্রয়োজনে সিদ্ধান্ত নেব। সেই দিক থেকে এটা ঠিকই আছে। আর আসলে চীনের কাছে যাওয়া ছাড়া বাংলাদেশের এই মুহূর্তে উপায়ও নেই, জরুরি এটা। সেটা হলো, এবং ভারতের কাছেও যাবেন উনি নিশ্চয়ই, চীন সফর করে এসে ভারতেও যাবেন। ভারতের সাথেও আমাদের অনেকগুলো দ্বিপাক্ষিক বিষয় এখন একেবারে অমীমাংসিত হয়ে মীমাংসার জন্য চূড়ান্তভাবে অপেক্ষা আছে আর কি। কিন্তু অর্থনীতি যেহেতু বাংলাদেশের সামনে এখন বড় একটা চ্যালেঞ্জ, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অবকাঠামোতে বড় কোনো বিনিয়োগ হচ্ছে না, এইগুলো আসলে চীনই কেবল বাংলাদেশকে সহায়তা করতে পারে। ভারত এমনকি যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করার অবস্থায় নেই। উদ্বৃত্ত অর্থ সম্পদ বিনিয়োগের মতো চীনের হাতে আছে, আর বাংলাদেশের এইসব খাতে চীনের একটা ঐতিহাসিক পরম্পরা আছে বিনিয়োগের, সেগুলো একটা ব্যাপার। আর মালয়েশিয়ার সফর গুরুত্বপূর্ণ অন্তত দুটো কারণে আমি বলবো। এক হলো কর্মসংস্থানের যেহেতু সংকট যাচ্ছে, ফলে যদি শ্রম বাজারটা আবার চালু করা যায়। আরেকটা হলো রোহিঙ্গা প্রশ্নে আসিয়ানকে আরেকটু উদ্বুদ্ধ করা, এবং আরেকটা হয়তো আপনারা জানেন যে ইন্দোনেশিয়া চাইছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ মিলে একটা জোটের মতো কিছু হোক, বাংলাদেশকে তো আর আসিয়ানে নেওয়া যাচ্ছে না। আরেকটা অনুমান করা হয় যে আনোয়ার ইব্রাহিমের সরকারের সাথে বিএনপির এখনকার নেতৃত্বের আগে থেকে একটা সুসম্পর্ক আছে, যোগাযোগ আছে, সেটা মালয়েশিয়াও আগ্রহী বিএনপির সরকারের সাথে যোগাযোগ নিবিড় করতে, এবং মালয়েশিয়া কিছু হেভি ইন্ডাস্ট্রি বাংলাদেশে আনতে চায় এখানকার সস্তা শ্রমের কারণে। ফলে মালয়েশিয়া সফরটাও গুরুত্বপূর্ণ, কিন্তু আসলে তো উনি চীন যাবেন। এবং আলতাফ পারভেজ, একটি বিষয় যদি একটু বলতেন। আমরা দেখেছি যে শেখ হাসিনার দীর্ঘ 17 বছরে এই দল বলি, সেই সরকার বলি, চীনের খুব ভালো সম্পর্ক ছিল। আবার যখন তার বিদায় হলো ডক্টর ইউনূস, সে অন্তর্বর্তী সরকারের দেখেছি, এমনকি এই নির্বাচন এবং নির্বাচনে আগে পরে বিএনপি বলি, জামাত বলি, এখানকার এবং এনসিপি বলি, সব রাজনৈতিক দলের সাথেও কিন্তু আমরা দেখেছি প্রতিনিধি দল চীনে যাওয়া আসা। অর্থাৎ চীন যে সবাইকে নিয়ে এক ধরনের থাকতে চায়, চলতে চায়, এর না, চীন তো খুবই আগ্রহী বাংলাদেশের সাথে সম্পর্ক করতে। আমি অন্তত একটা জিনিস বলি, যে আগে ধারণা ছিল চীন শুধু অর্থনৈতিক সম্পর্কে আগ্রহী, রাজনীতি, কোনো দেশের রাজনীতি নিয়ে তার আগ্রহী নেই। কিন্তু এটা এখন তো ভুল ধারণা প্রমাণিত হচ্ছে। গত 2 বছর বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য সারির, উপরের সারির এবং নিচের সারির যত তরুণী চীন গেছে, তার 10 ভাগের 1 ভাগ ভারত গেলেও হইচই শুরু হতো। চীন যে গভীরভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে তার প্রভাব বিস্তারের চেষ্টা করছে, এমনকি আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেখুন চীন তার ভাষা শিক্ষার জন্য যে ইনস্টিটিউটগুলো করছে, অর্থাৎ একদিকে রাজনৈতিক প্রভাব, আরেকদিকে কালচারাল হেজিমনি, দুদিক থেকেই চীন কিন্তু তার বিদেশ নীতিতে এক ধরনের নাটকীয় পরিবর্তন নিয়ে এসেছে বলবো। জি,
আবার পরে বিস্তারিত আলোচনা আসবো আপনার কাছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, আপনার কাছে প্রশ্নটা এভাবে রাখতে চাই। আমরা দেখেছিলাম শেখ হাসিনা চীন সফর 1 মাসের মাথায় তার সরকারের পতন হয়েছিল এবং এবং বলা হয় এরকম যে চীন সফর তো তিনি আসলে পুরোটা শেষ না করেই চলে এসেছেন এবং সেই সময় আসলে তার এক ধরনের বিদায় ঘণ্টা বেজে এই নিয়ে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছিল। তারপর ডক্টর ইউনূস যে কথাটা বলছিলাম, সবাই চীনের সাথে এক ধরনের সম্পর্ক রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। সেই জায়গায় তারেক রহমানের মালয়েশিয়া হয়ে চীন সফর এবং এই যে চীনের সাথে সম্পর্কের, এবং আলতাফ পারভেজ তো বলছেন আসলে তিনি চীনেই গেলেন প্রথম, এই জায়গা থেকে যদি এখন সরকারের যে অবস্থা, আসলে সরকার খুব স্ট্রংলি চীনের সঙ্গে তার সম্পর্কটা স্থাপন করতে হবে, মানে এতে কোনো তার বিকল্প নেই। আমেরিকার সঙ্গে আপনার চুক্তি হতে পারে, আমেরিকা থেকে আপনি অনেক কিছু আনতে পারেন, আমেরিকাকে আপনি অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমাদের দেশের যে কালচারাল যে অ্যাক্টিভিটিস বা আমাদের মধ্যে যে জেনেটিক যে একটা রিফরমেশন রয়েছে, এখানে মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী একটা মনোভাব প্রবল কাজ করে। এখানে আপনি কোনো অবস্থাতেই আমেরিকার দালাল হয়ে কোনো সরকার বলেন, ব্যক্তি বলেন, এটা বাংলাদেশের মানুষের কাছে আপনি কখনোই গ্রহণযোগ্য হবেন না। একই অবস্থা কিন্তু ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে। এত বছর পরেও আমাদের দেশে আপনি পাকিস্তানের কোনো জিনিসই মানে আমাদের দেশে মানে যাকে বলে পাবলিকলি ওয়েল অ্যাকসেপ্টেড না। সিমিলারলি ভারতের আপনি যত ভালো কথাই বলেন না কেন, কিন্তু কেমন যেন একটা আওয়ামী লীগের তো বড় সমালোচনা নাই যে ভারত ঘেঁষা। তো সেদিক থেকে চীন দ্রুততম দেশে, তাদের সম্পর্কে আমাদের দেশের এখনও পর্যন্ত কোনো নেতিবাচক চিন্তা চেতনা নাই, কালচারালিও নেই। আর এখন বাংলাদেশের সর্বত্র চীনা পণ্য, চীনা অর্থ এবং চীনা বিনিয়োগ, এবং এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখবেন অসংখ্য চীনের ইঞ্জিনিয়ার বলেন, ব্যবসায়ী বলেন, অহরহ, মানে তারা অনেকে বাংলা খাবার, বাংলা ভাষা থেকে শুরু করে সব জায়গাতে মানে প্রচুর পাবেন। তো এখন আওয়ামী লীগ সরকারের জমানাতে একবার এই চীনের সাথে আওয়ামী লীগের রিলেশন নিয়ে সেই সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা চমৎকার কথা বলেছেন যে তারা আমাদেরকে বস্তা ভরে ভরে টাকা দেয় আনকন্ডিশনালি। তো এই যে বাজেটারি সাপোর্ট, মানে বাজেটের যে সাপোর্ট, সেই সাপোর্ট দেওয়ার জন্য আপনি ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে না, IMF টাকা দেবে না, আনকন্ডিশনালি আপনার বাজেটারি সাপোর্টের জন্য কিছু টাকা লাগে, যেটা সরকার ইচ্ছা মতো খরচ করতে পারে। এবং সেই টাকা এই মুহূর্তে জাপান দিতে পারে জাইকার মাধ্যমে, আর চীন দিতে পারে তার প্রাইভেট এবং পাবলিক দুটো এন্টিটিস আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে সেটা মাঝপথে থেমে আছে। ধরুন আমাদের যেটা বলা হয় এক্সপ্রেসওয়ে, এখন সেই এক্সপ্রেসওয়েতে তারা যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটা সুদ গুনতে হচ্ছে, কিন্তু এক্সপ্রেসওয়েটা পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে কিন্তু আলটিমেটলি ভায়াবল হবে না, রিটার্ন হবে না। তো এই অর্থ তো আমেরিকা দেবে না, ওয়ার্ল্ড ব্যাংক কেউ দেবে না, তো এই জন্য চীনের কাছে আপনাকে যেতেই হবে। দ্বিতীয়ত তারা অন্যান্য যেমন আমাদের যে মেট্রো রেলটা হয়ে আছে, মেট্রো রেল এখন যে পর্যায়ে আসছে এটা আগামী 100 বছরও ভায়াবল হবে না, এটাকে আপনাকে ট্রেনে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত নিতে হবে। এদিকে ওদের যেটা রুট আছে, মাস্টার প্ল্যান আছে, সেই প্ল্যানটা পরিপূর্ণভাবে কাজ করা না পর্যন্ত ঢাকা এবং আশেপাশের অ্যাটলিস্ট 3 কোটি মানুষ এই মেট্রো রেলের সঙ্গে সম্পৃক্ত না হওয়া পর্যন্ত এটা একটা ভায়াবল প্রজেক্ট হবে না। আর এই সকল প্রজেক্টে সরকার যতই বলুক না কেন যে আমরা মেগা প্রকল্প নেব না, কিন্তু দেশ যদি চালাতে হয়, আগে ঋণগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে হয়, তাহলে তাকে এই প্রকল্পগুলো চালাতে হবে। এই জন্য চীনের সঙ্গে বন্ধুত্ব, এর কোনো বিকল্প জি। নাই। কিন্তু গোলাম মাওলা রনি যে শুধু অর্থনীতি না, এবং রাজনীতিতেও চীন আস্তে আস্তে না, চীনের এখন চীন রাজনীতি করুক বা না করুক, আমি নট এ এক্সপার্ট, মিলিটারি এক্সপার্টও নই, বা এই মানে যাকে বলে ভূতাত্ত্বিক যে রাজনীতি, আমরা হালকা যেমন মেঠো রাজনীতিতে আমরা কী করে এমপি ইলেকশন করা যায়, কী করে নমিনেশন নেওয়া যায়, টিআরকা বিষয় সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে, আই ক্যান সে ইউ। তারপর শেষে জামাত বিএনপি কীভাবে ঘুরু করে, এনসিপির সঙ্গে তাদের কীভাবে কী হলো, এই জিনিসগুলো আমি খুব ভালো বুঝি। কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশের বা তারেক রহমান সাহেবের সঙ্গে মিস্টার শি, চীনের প্রেসিডেন্ট, তার সঙ্গে বৈঠকের কী কী ইতিবাচক নেতিবাচক দিক আছে, এটা রিয়াজুর রহমান সাহেবের মতো মানুষ, শমশের মবিন সাহেবের মতো মানুষ, বা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অন্যান্য যারা এক্সপার্ট ছিলেন, হুমায়ুন রশিদ চৌধুরী, তারা যত সুন্দরভাবে বলতে পারবেন, আমি অতভাবে বলতে পারবো না। তো আমি যতটুকু বুঝি সেটা হলো এখন আমাদের এই এশিয়া সাবকন্টিনেন্টে
সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো বে অফ বেঙ্গল, মানে ওই মুরব্বীদের কথাবার্তা শুনে যেটা বুঝি। এই বে অফ বেঙ্গলে চীন তাদের সাবমেরিন চালাতে চায় নিরাপদভাবে, এই জন্য তাদের একটা ল্যান্ড দরকার। সেই ল্যান্ডটি কক্সবাজারের উপকূলটা হতে হবে, নাম্বার 1। এখানে পাকিস্তানও তার সাবমেরিন রাখতে চায়, আর ভারত বলে যে এখানে কোনো অবস্থাতেই পাকিস্তান বা চীনের কোনো আধিপত্য মেনে নেব না। আর আমেরিকা এখানে একা কিছু করতে পারবে না। আমেরিকা এই যে চীন এবং পাকিস্তানের যে এখানের যে অবস্থা, এই জায়গাতে পাকিস্তান তার খুব বন্ধু আমেরিকার, কিন্তু এই বে অফ বেঙ্গলের এই জায়গাটাতে গিয়ে তারা করছে কি, তারা ভারতের সাথে যৌথ মহড়া দিতে চাচ্ছে। এখন এই প্রবলেমটা আপনি চিন্তা করুন যে ভারত আমেরিকা তাদেরকে এই যে রোহিঙ্গা প্লাস বে অফ বেঙ্গল, সেন্ট মার্টিন, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, এই পুরো উপকূল এলাকাটাতে আপনি এই ভারত এবং আমেরিকার যে মহড়া বা তাদের যে আধিপত্য দাদাগিরি, এটার সাথে আপনি কমপ্লাই করবেন, অথবা আপনি চীনের সঙ্গে কমপ্লাই করবেন, জাস্ট লাইক মালদ্বীপ এবং অথবা শ্রীলঙ্কার মতো, অথবা মায়ানমারের মতো। এর বাইরে কোনো ডট সেমিক্লোর নেই। আপনি দুটো জিনিসকে একসাথে পকেটে রাখতে পারবেন না। 2 নম্বর হলো যে এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে চীন যেটা ভয় পাচ্ছে, সেটা হচ্ছে এখানে যদি মার্কিন ঘাঁটি হয়ে যায়, এখানে যদি ভারতের আধিপত্য বা হেজিমনি আমরা যেটাকে বলি, সেটা যদি আবার বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এখানে চীনের যে বিনিয়োগ আছে প্রাইভেট এবং পাবলিক, তার সঙ্গে সঙ্গে মানে ওই যে ভারতের 7 সিস্টার সংক্রান্ত চীনের যে সকল সীমান্ত রয়েছে, সেই সকল সীমান্তে ভারতের যে আধিপত্য, এটা প্রচণ্ডভাবে বাড়বে। সেই জন্য বাংলাদেশে তারা চাচ্ছে কি 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জমানাতে যেভাবে এই ভূমিটাকে চীন ব্যবহার করতে পেরেছিল, এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা আরও মানে শক্তিমত্তা নিয়ে আরও টেকনিক্যালি করতে চায়। তো সেটা যদি প্রধানমন্ত্রী অ্যাগ্রি করে, তাহলে যত বস্তা টাকা লাগে সেখানে দেওয়া হবে। আর যদি অ্যাগ্রি না করে, আমার কাছে মনে হচ্ছে উনি শেখ হাসিনা যেভাবে ফিরে এসেছিলেন খালি হাতে, উনি যদি খালি হাতে ফিরে আসেন, তাহলে এটা সামাল দেওয়া বিএনপির জন্য খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে। জি, আবার আপনার কাছে আসবো। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, একটু এই যে আলোচনা তো এলোই, সাথে আপনার কাছে ওই জায়গাতে জানতে চাই, আমি যে প্রশ্নটা রাখছিলাম যে অভ্যুত্থানের পর আমরা দেখেছি সব রাজনৈতিক দলের সাথে চীনের এক ধরনের রাজনৈতিক সম্পর্ক জোরদারের যেই জায়গাটিতে, আমি যদি ভুল না হই আপনিও তো চীন সফরে আমি যাই নাই, রিবন ভাই তো গিয়েছিলাম মনে আছে। জি, 3বার। জি, তো এই জায়গাটিতে একটু চাইনিজদের সাথে আমাদের যে কথাগুলো এতক্ষণ আসছে, এখানে আমরা যেটা দেখি যে আমাদের যে এখানে যে আমরা যে সমস্ত পণ্য রপ্তানি করি, এখানে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে, এর বেশিরভাগ র মেটেরিয়ালের একটা ডিপেন্ডেন্সি চাইনিজদের উপর আমাদের আছে। অর্থাৎ আমরা প্রায় প্রতি বছর 12 থেকে 14 বিলিয়ন আমরা আমদানি করি চায়না থেকে, কিন্তু সেই জায়গায় আমরা রপ্তানি করি খুব কম, 850 মিলিয়ন মাত্র। একেবারে বিশাল ঘাটতি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে চাইনিজ মার্কেট কিন্তু আমাদের জন্য ওপেন, আমাদের সেখানে কিন্তু শুল্ক সুবিধা তারা সবচেয়ে বেশি দিয়ে রেখেছে, আমরা তো কভার করতে পারছি না, কারণ আমাদের এমন কিছু নাই খুব আকর্ষণীয় যে আমরা তাদের কাছে খুব বেশি মার্কেটে দখল করবে আর কি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের উন্নয়ন কার্যক্রমে এখানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টে চাইনিজদের একটা বিরাট অংশ, সম্ভবত প্রায় 30 বিলিয়নের মতো এখানে তাদের ইনভেস্টমেন্ট আছে। সুতরাং আপনি এখানে রাজনীতির সবচেয়ে বড় জায়গা তো অর্থনীতি। আসলে সারা পৃথিবীর কিন্তু অর্থনীতি দিয়েই রাজনীতিকে এখন নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা যদি দেখি আমেরিকান শক্তি এত বেশি কেন, তার ইকোনমি অনেক পাওয়ারফুল, দেন চাইনিজ কেন, চাইনিজ ইকোনমি পাওয়ারফুল, এই তো সেই জায়গা থেকে চায়না যেহেতু আমাদের খুবই কাছে, আমাদের এই চাইনিজদের সাথে সম্পর্ক বলেন, তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা বলেন, কোনো কিছুই এটা 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 স্বতঃস্ফূর্ত, এটা একেবারে এখানে কোনো অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন নাই। আমি দেখেছি আমাদের এখানে খুব ছোটোখাটো ব্যবসায়ীরাও সুযোগ পেলে চায়না গিয়ে 1-2 কন্টেনার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এনে এখানে টুকটাক ব্যবসা করছেন। আমাদের অনলাইন খুললে আপনি এখন যত ধরনের নতুন নতুন প্রোডাক্ট পাবেন, একেবারে 600 টাকা, 800 টাকা, 1000 টাকা। আমাদের মহিলারা সারাক্ষণ শুধু অনলাইনে অর্ডার করতেই থাকে, আর চাইনিজরা নানা রকমের জিনিস বানাচ্ছে, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বানিয়ে দেশে পাঠাচ্ছে বা তাদের অফারগুলো দিচ্ছে। সেই জায়গা থেকে চাইনিজদের এই অ্যাগ্রেসিভ বাণিজ্যটা আমরা তো দেখেছি। আমাদের দেশটা কিন্তু একবার ব্রিটিশদের কাছে আমরা পরাভূত হয়েছি, বাণিজ্যের ছলেই হয়েছি।
তা আমি মনে করি না যে চাইনিজরা বাংলাদেশ দখল করে নেবে, কারণ চায়নার সাথে আমাদেরকে দখল করে নেওয়ার মতো কোনো অফার এখানে নাই, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় বন্ধন বা মানে নিকট অতীতের খুব বেশি মানে সম্পর্কটা সেভাবে নাই। চাইনিজদের সাথে প্রথাগতভাবে ঐতিহ্যগতভাবেই আমাদের একটা সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং সব সরকারের সাথে চাইনিজরা এক রকমের ব্যবসায়িক সম্পর্কটা তৈরি করেছে। আপনি যেটা বলেছেন, এবারেই আমরা দেখছি চাইনিজরা খুবই অ্যাগ্রেসিভ, যে মানে এক এক দল থেকে বারবার, আমাদেরকেও বলা হয়েছিল যে আমরা তাৎক্ষণিকভাবে আমরা মনে করি নাই যে হঠাৎ করে সবাই একদিকে ছুটছে, আমরাও ছুটবো, আমরা কিছুটা মানে বলতে পারেন নিজেদেরকে আমরা কিছুটা সম্বরণ করেছি। আমাদের দেশের আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি, আমি একবার হঠাৎ করে দেখলাম যে আমাদের যে চরমোনাই যে দলটা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি দেখলাম যে চাইনিজরা তাদের সম্মেলনে গিয়ে হাজির হয়েছে। সাধারণত আমরা দেখি যে চাইনিজদের সাথে ইসলামিক দলগুলোর সাথে সম্পর্ক খারাপ। আমার খুব কিউরিওসিটি জাগলো যে ঘটনা কি, হঠাৎ করে ওরা ওই জায়গায় গেল কেন। এবং এরপর দেখলাম হেফাজত ইসলামের একটা টিমের সাথেও চাইনিজদের এক ধরনের মানে হচ্ছে, মত বিনিময় হচ্ছে। তখন আমি হেফাজত ইসলামের নেতাদেরকে জিজ্ঞেস করলাম, চাইনিজরা আপনাদেরকে কি বলে, কিসের জন্য তারা আপনাদের কাছে সম্পর্ক বিল্ড আপ করতে চায়? তো তখন ওনারা আমাকে বললেন সেটা হচ্ছে চাইনিজদের অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন রুরাল এলাকায়। তো মাঝে মাঝে আপনার ওই চাইনিজদের সম্পর্কে নাকি ভুল কনসেপ্ট দেওয়া হয় যে তারা কুকুর খায়, এটা খায়, সেটা খায়, তারা ধর্মীয়ভাবে আমাদের বিরোধী, এই ধরনের নানা রকমের। তো তারা বলছে যে দেখেন, আমাদের তো অনেক লোকেরা থাকে সেখানে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে, কোনো না কোনোভাবে যাতে ধর্মীয় সংঘাতের মধ্য দিয়ে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই, সে কারণে একটা পারস্পরিক। তো এই জায়গা থেকে আমি যেটা দেখি, যেটা আমি একটু যোগ করে রিপনের সাথে রনিমের সাথে, সেটা হচ্ছে তাদের এই অর্থনৈতিক যেই পদক্ষেপগুলো এবং তার যেই আপনার এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের এখানে যে ধরনের রাস্তাঘাট, ব্রিজ নানাভাবে হচ্ছে, আমরা চাইলেও চাইনিজদের সাথে মানে সম্পর্ক ছেদ করা বা আমেরিকাকে খুশি করা, ভারতের সাথে বেশি করা সম্ভব না। আমাদেরকে এই ত্রিমাত্রিক সম্পর্ক রক্ষা করতে হবে, করে এগোতে হবে, এবং সেই রক্ষা করার জন্য আমি মনে করি খুবই ব্যালেন্সড পজিশন আমাদেরকে নিতে হবে। একটা জায়গায় আমার একটা ছোট্ট আশঙ্কা আছে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় পশ্চিমা অর্থনৈতিক সাহায্যের চাইতে চায়নামুখী অর্থনৈতিক সাহায্যটাকে বেশি প্রাধান্য দেয়। কেন দেয়? এখানে একটা দুর্নীতির চক্র আছে। চাইনিজদের থেকে কোনো লোন বলেন বা কোনো মানে স্যাংশন বলেন, এটার জন্য তারা এক ধরনের ছাড় দেয়, কোনো ধরনের জবাবদিহিতা বা মনিটরিং এগুলো একটু কম থাকে। আর আমেরিকান স্যাংশন বা আমেরিকান এই মানে গ্র্যান্ড বা তাদের যদি নজরদারিতে বেশি থাকে, তারা কিন্তু এক ধরনের নজরদারি করে। নজরদারি বলতে কি, স্বচ্ছতা, জবাবদিহিতা, কাজের মান, এগুলোর ব্যাপারে তারা সতর্ক থাকে, এবং ওই যে কাজ পাইয়ে দেওয়ার নাম করে টুপাই, যে কারণে কেউ চীনের দিকে ঝোঁকা, এই জন্য একটু চীনের দিকে ঝোঁকটা বেশি থাকে আমাদের পলিটিশিয়ান। আবার আপনার কাছে আসবো। বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, যে সবাই চীনের দিকে ছুটছে, আপনি নিজেও চীন সফর করে এসেছেন, আনুষ্ঠানিক সফর ছিল, সেই জায়গায় যে একটি কথা বলা হচ্ছে যে সব এবার অর্থনীতিটাও তো এক ধরনের আসলে রাজনীতির অংশ সেই জায়গায়, এবং গোলাম মোল্লা রনি বলছিলেন 2001 থেকে 2006 যে চীনের সাথে যে বিএনপির যে সম্পর্ক, সেই জায়গায় আবার যাওয়া এবং যে একটা ত্রিমাত্রিক সম্পর্কের যে ভারসাম্য রক্ষা করা। দেখেন, আসলে জিও পলিটিক্স কখনো একটা স্ট্যাটিক জায়গায় থাকে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আজকের যে রিয়েলিটি, আগামীকালকে তার পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং নিউ পার্সপেক্টিভে নিউ পজিশন থাকতেই পারে। সুতরাং 2001 থেকে 2006 জায়গায় যেতেই হবে, বা ওর চেয়ে বেশি উন্নত হবে না, অথবা তার চেয়ে কম হতে পারে। এটা সব কিছু ডিপেন্ড করবে কিন্তু আপনার এই ভূ রাজনীতির বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কৌশল, বিভিন্ন বাস্তবতা, গতি প্রকৃতির উপর। অফকোর্স এটা আমাদের চিন্তা করতে হবে। চীন আমাদের একটা বলা যেতে পারে, যেটা ইংরেজিতে অনেকে বলে ন্যাচারাল অ্যালি বলে, চীনের সাথে আমাদের একটা সম্পর্ক সেই বলা যেতে পারে সেই মানে পাকিস্তান আমল থেকেই, মানে যখন আমরা পাকিস্তানের পার্ট ছিলাম তখন থেকে কিন্তু পাকিস্তানের সাথে চীনের ভালো সম্পর্ক। স্বাধীনতার পরে 72 থেকে 75 সালে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার কারণে সম্পর্কটা ছিল না। তো
কিন্তু মানে পাকিস্তানের ডাইনামিক্সের সাথে চীনের একটা অবস্থান ছিল মুক্তিযুদ্ধের সময়, সেটা আমরা জানি, তাদের একটা ডিফারেন্ট ইয়ে ছিল, অব্লিগেশন ছিল পাকিস্তানের প্রতি, হোয়াট এভার। একটা মৃত দেশের সাথে তো থাকতেই পারে, সেটা থাকে না। তো কিন্তু 72 থেকে 75 সালের এই পিরিয়ডটা চায়নার সাথে আমাদের সম্পর্ক না থাকলেও, কূটনৈতিক সম্পর্ক না থাকলেও 75 পরবর্তীতে কিন্তু এই সম্পর্কটা কিন্তু আপনার মানে উন্নতি হয়েছে। আপনি দেখবেন যে আমরা যে শেখ হাসিনাকে মাফিয়া সরকার বলে আমরা অভিহিত করি, তার আমলেও কিন্তু ভেরি ইন্টারেস্টিং, তার আমলেও কিন্তু চীনের ফুটপ্রিন্ট, তার 15.5 বছর শাসন আমলে চীনের ফুটপ্রিন্ট কিন্তু এদেশে কম ছিল না, অনেক বেশি ছিল। এবং তার সম্পর্কে বলা হতো যে ভারতকে খুশি রেখেও চীনের সাথে এক ধরনের অর্থনৈতিক সম্পর্ক তিনি মানে চালিয়ে যাচ্ছিলেন, যদিও ওই শ্যাম এবং কুল সবসময় সমানভাবে রক্ষা করা যায় না। এটা শেষের দিকে তিনি খুব যে বেশি ভালোভাবে সামলাতে পেরেছেন মানে সেটা বলা যাবে না। আর চীনা ইন্টারেস্টের ব্যাপারে মঞ্জু ভাই একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এটা তো সত্য, তাদের বিনিয়োগ, তাদের স্থাপনা যেহেতু বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই রয়েছে, সেক্ষেত্রে একটা একজন বিনিয়োগকারী হিসেবে, একটা বিনিয়োগকারী দেশ হিসেবে তার বিনিয়োগের ঝুঁকিগুলো নিরসন করার জন্য তার লোকাল এনগেজমেন্ট থাকবে, খুবই স্বাভাবিক। না থাকা মানে ইয়ে না, স্বাভাবিক না। আমি তো দেখেছি নির্বাচনের আগে জামাত ইসলামের একটা প্রোগ্রামে তো মানে চীনা রাষ্ট্রদূত খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, এবং এটা নিয়ে যখন খুব মানে হচ্ছিল, সমালোচনা হচ্ছিল, তো ওইরকম একটি সময়তে আমিও চীনা রাষ্ট্রদূতকে অনুরোধ করেছিলাম যে আমার নির্বাচনী এলাকায় যাতে তিনি কিছু ভাগ টাক দেয়া যায়। তা বলিনি, আমি বলেছি যে আমার নির্বাচনী এলাকা, আমার সেটা লাগতো না, আমার নির্বাচনী এলাকাটা ফিনান্সিয়ালি ভেরি সলভেন্ট, ওখানকার লোকজন মোটামুটি একটা হাত পাতার অভ্যাস কম আমাদের নির্বাচনী এলাকা। নেতারা কেমন আমি তা জানি না, কিন্তু পাবলিকের এটা নাই। তা আমি বললাম যে বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তুমি আমার নির্বাচনী এলাকাটা সফর করো। মিনওয়াইল জামাতের প্রোগ্রামে তার অংশগ্রহণকে কেন্দ্র করে তিনি মানে মিডিয়াতে একটা সমালোচনা হওয়ার কারণে তিনি খুব কূটনৈতিকভাবেই আমার প্রোগ্রামটা তিনি এড়িয়ে যান, এবং তিনি মানে দূতাবাস থেকে আমাকে যেটা বলা হলো যে আমি চাইলে তারা কিছু সহযোগিতা পাঠাইতে পারে, যেটা আমি ঠিক ওইভাবে আমি মানে নিতে চাইনি বা নেইওনি, সেটা আলাদা কথা। তো যাই হোক, আমি যেটা দেখলাম যে জামাত ইসলামের সাথে জামাতের তো একটা নির্বাচনের আগেই না নির্বাচনের পরে তারা তো জামাতের একটা টিমকে তারা মানে বিদেশে মানে তাদের দেশে পাঠালেন, তাই না? তারপরে শিবিরের নেতৃবৃন্দকেও মানে অতি সম্প্রতি মানে ডাকসু বলেন, শিবির বলেন, যেভাবে বলেন না কেন, শিবিরের নেতৃবৃন্দকেও মানে কিছুদিন আগে মানে তারা চিনি নিয়ে গেলেন। এবং এরপরে আমি দেখলাম যে আবার পরবর্তীতে এটা নিয়ে যেত কোনো তারা খুবই ভারসাম্যমূলক কূটনীতি করেন। পরে দেখা গেল যে পরে আবার বিএনপি এবং অন্যদের তাদের মানে যুব সংগঠন মানে তরুণ যুবকদের একটা ডেলিগেশন হিসেবে আবার আরেকটা টিম গেল, এনসিপিরও গিয়েছিল। সবাইকে রাখা, ফলে সবাইকে রাখা বলবো না, আমি যেটা বলবো যে আসলে স্টেক হোল্ডার, চীন আগে যেটা করতো সেটা হচ্ছে তারা শুধুই মাত্র রুলিং পার্টির সাথে তারা এখন আর ক্ষমতা সম্পর্ক রাখতেন, আর এর বাইরে সাম্যবাদী দলের ওই ওয়ান ম্যান ওয়ান পার্টি দিলীপ বড়ুয়ার সাথে তারা একটা মানে সম্পর্ক রাখতেন। এখন তারা নিউ রিয়ালিটি যে বললাম যে পার্সপেক্টিভ ডিফারেন্ট, তারা যেটা বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশের সাথে সবার স্টেক হোল্ডার যারা বাংলাদেশ আছেন তাদের সবার সাথে সম্পর্ক রাখে। ভারতের সাথে আমাদের বেশ কিছু অমীমাংসিত ইস্যু আছে যেগুলো মীমাংসা খুব শীঘ্রই হওয়া দরকার, সেই জায়গায় আপনি একটু মন্তব্য করবেন। আর একটু আপনার একটু মানে এভাবেও জানতে চাই, আমরা দেখেছি যে কথাটা এলো যে চীন ভারত এই দু দেশের যে এক ধরনের সম্পর্কের সমীকরণ, সেই জায়গায় বাংলাদেশের জায়গাটা এবং আগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকারের সাথে ভারতের যে একপেশে সম্পর্ক ছিল, সেই জায়গায় আমরা দেখেছি যে ভারত বার্তা দিয়েছিল যে নতুন সরকার অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বাধীন যে নতুন বিএনপি সরকার, সেই সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের যে বার্তাটা, কিন্তু সেই বার্তা অনুযায়ী অনেক কিছু কিন্তু আবার পরিষ্কার না। আমরা পুশিন সাম্প্রতিক নানা ইস্যু যদি দেখি এবং এই বিষয়টা যদি দেখি, আমরা এই যে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ইস্যুটিকে পুঁজি করে আবার নিশ্চয়ই দেখেছেন একজন অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী হিন্দুদের জন্য যে আলাদা প্রদেশ গঠনের হুঁশিয়ারি, অর্থাৎ এই জায়গাটা অস্থিরতা বা এটা তৈরি মানে সবসময় যে একটা অস্থিরতার জায়গাটিকে, সেই জায়গাটি নিরসন হবে কিভাবে? আসলে অনেকগুলো বিষয় একসাথে বললেন।
আমি চীনের ব্যাপারে আরেকটু বলি। দেখুন, এখানে একটা বক্তব্য আসছে যে চীন আমাদের ন্যাচারাল অ্যালাই। আমি একটু ভিন্ন মত পোষণ করি যে দেখুন, বাংলাদেশকে যখন পাকিস্তানও স্বীকৃতি দিয়ে দিয়েছিল যুদ্ধে পরে, তখনও চীন কিন্তু স্বীকৃতি দেয়নি। তো কিন্তু এখন আমরা ছোট দেশ, আমাদের তো পছন্দ বা অপছন্দ নিয়ে বসে থাকার উপায় নেই। ফলে চীনের হাতে যখন অর্থ সম্পদ আছে, আমাদেরও এগুলো লাগবে, সেই জন্য আমরা এগুলো ভুলে গেছি আর কি। এবং আমরা একটু ভারতের দিক থেকে যেহেতু অনেক চাপে আছি, সুতরাং চীনকে নিয়ে একটু ক্রেজি হয়ে পড়েছে। কিন্তু চীন কিন্তু বিনিয়োগকারী হিসাবে খুব বেশি জনপ্রিয় বিনিয়োগকারী নয় পৃথিবীব্যাপী। রাইট। দেখুন, পাকিস্তানের গদারে মানে বেলুচিস্তানে প্রায় প্রতিদিন বিক্ষোভ হয় চীনের বিনিয়োগের বিরুদ্ধে, চীন পাকিস্তান করিডোরের বিরুদ্ধে। কারণ বেলুচিস্তানের কাউকেও সেই প্রজেক্টে মানে অংশীদার করা হয়নি, আলাপ আলোচনার সুযোগ নেই, তারা ওই সব প্রজেক্টের কোনো সুবিধাও ভোগ করে না স্থানীয়রা। অথচ চীনের বাইরে চীনের সবচেয়ে বড় প্রকল্প এটা। ফলে এই যে চীন আমাদের বিনিয়োগ দরকার, কিন্তু আমি বলবো এগুলা একটু বেশি ক্রেজি যেন না হয়ে পড়ে বাংলাদেশ, মানে সতর্ক হয়ে বাংলাদেশের জনস্বার্থটা যেন গুরুত্ব পায় আর কি, সেটা খুব একটু দেখাটা জরুরি। এখন মুশকিল হলো যে বাংলাদেশ তো একটা নতুন সরকার এসেছে, কিন্তু বাংলাদেশের নতুন সরকার আসলে একটা মানে দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পড়ে গেছে বিদেশ নীতির ক্ষেত্রে। সীমান্তের চারদিকে একদিকে বর্মার সাথে, এখানে রোহিঙ্গাদের বিষয়, রোহিঙ্গাদের তো ফেরত পাঠানো যাচ্ছে না, কিন্তু ফেরত পাঠাতে হবে এবং এই সীমান্ত পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এইদিকে ভারতের সাথে আমাদের সম্পর্কটা এখন এমন দাঁড়িয়েছে, এখন তো ফুটবলের মৌসুম, এখানে আরেক ধরনের ফুটবল খেলা হচ্ছে। মানে অজ্ঞাত মিডফিল্ডাররা বল স্ট্রাইকারদের দিচ্ছে, শুভেন্দু অধিকারী ওইখানে বল একবার এইদিকে দিচ্ছে, আর এই দিকের দক্ষিণপন্থীরাও বল একবার ওইদিকে দিচ্ছে। মানে দুদেশের দক্ষিণপন্থীদের জন্য পরস্পর টনিকের মতো ভূমিকা রাখছে। এখানে রাম মূর্তির ছবিতে জুতা মারা হচ্ছে, সেটা নিয়ে ওইখানে রাজনীতি হচ্ছে। আবার ওইখানে একটা বিষয় এরকম ঘটনা ঘটানো হচ্ছে মুসলিম সংখ্যালঘুদের উপর, এসআইআর করা হচ্ছে, এইখানে ওইটার প্রতিক্রিয়া হচ্ছে। এর ফলে কিন্তু বাংলাদেশের সামনে একটা বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। এবং পশ্চিমবঙ্গে প্রায় 20-30 লাখ লোক এসআইআরের মাধ্যমে নাগরিকত্বহীন করে রাখা হয়েছে, ভোটাধিকারহীন করে রাখা। আসামে 19 লাখ লোক এনআরসির মাধ্যমে একইভাবে তথাকথিত অবৈধ ট্যাগ দিয়ে অপেক্ষা করানো হচ্ছে। মানে এইদিকে দুই দিকে দুটো টাইম বোম ফিট করে রাখা হয়েছে আমি বলবো এখন। এবং পানির বিষয়গুলো, জলের হিস্যার বিষয়গুলো অমীমাংসিত, তিস্তা চুক্তি হয়নি, গঙ্গা চুক্তির নবায়ন হবে কিনা সেটা অনিশ্চিত। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি সরকার এসেছে। কিন্তু আমি যেটা দেখছি যে বিএনপি ভারতের সাথে সম্পর্ক মানে উন্নতই করতে চাইছে। দেখুন, এটার একটা বড় ইঙ্গিত পাওয়া গেল যখন তেলের সংকট হলো ইরান যুদ্ধের কারণে, সরকার কিন্তু ভারত থেকে ডিজেল আনতে দ্বিধান্বিত হয়নি। অর্থাৎ সরকারের দিক থেকে একটা ইতিবাচক অ্যাপ্রোচ আছে। কিন্তু এই যে পরস্পর দুদেশের যে রাজনীতি, যে দক্ষিণপন্থীরা যে মানে ঘৃণার রাজনীতিকে পণ্য করে তুলেছে, এইটা হলো একটা বড় চ্যালেঞ্জ আর কি। এই চ্যালেঞ্জ অতিক্রম করে ভারতের সাথেও সম্পর্ক কিভাবে উন্নত করা যায়, বিএনপিকে সেই চ্যালেঞ্জ নিতে হবে। কিন্তু এটার কোনো বিকল্প নাই। আমরা যেন ভুলে না যাই যে চীন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্কর বিকল্প হলো ভারতের সাথে খারাপ সম্পর্ক। এটা হলে আমাদের জন্য চরম একটা বিপদের ব্যাপার হবে। দেখুন, প্রতিবেশীকে তো পাল্টানো যাবে না, এবং ভারতের সাথে আমাদের অনেক বিষয়ে, পানি, সীমান্ত ইত্যাদি নানা বিষয়, বাণিজ্যিক ভারসাম্য, ঐতিহাসিক যে সম্পর্কের ধারাবাহিকতা, এগুলো মিলে একটা অনিবার্যতা আছে এই সম্পর্কটাও ভালো করা। আবার যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানি পণ্যের বড় বাজার, তার সাথেও সম্পর্ক ভালো রাখার দায়বদ্ধতা আছে। আবার বিনিয়োগের জন্য যেটা শুরুতে বলেছি, চীনের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। কিন্তু চ্যালেঞ্জ হলো, দেখুন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের একটা রাজনৈতিক চ্যালেঞ্জ, দক্ষিণপন্থীরা এটা বাধা দিচ্ছে দুই দেশেই, এবং চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রেও বাধা রয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে ইউনূস সরকার যে চুক্তি করে গেছে, বাণিজ্য চুক্তি, সেটার কারণে চীনের সাথে চাইলেও কিন্তু সম্পর্কটা আগের মতো আর গভীর করা যাবে না। কারণ ওইখানে যুক্তরাষ্ট্র অনেকগুলো শর্ত দিয়ে রেখেছে যে চীনের সাথে এই করা যাবে, এই করা যাবে না, এবং তার পুরোটা আমরা এখনও জানিও না। এবং আমাদের বাংলাদেশের একটা দুর্ভাগ্যের ব্যাপার, যুক্তরাষ্ট্রের সাথে এই সম্পর্কটা নিয়ে বিএনপি, বিরোধী দল কেউই কথা বলছে। কিন্তু এইটা যে আমাদের স্বাধীনতাকে কতটা কম্প্রোমাইজ করা হয়েছে,
অর্থনৈতিক স্বাধীনতাকে, সেটা কিন্তু আলাপ আলোচনা হওয়া উচিত। এবং তারেক রহমান চীন যাচ্ছেন বটে, কিন্তু ওই বাণিজ্য চুক্তির কারণে চীনের সাথে সম্পর্ক কি অনেক উচ্চতায় নেওয়া যাবে, এটা কিন্তু একটা গভীর প্রশ্ন আকারে আছে। এর মধ্যেই এটা তো সত্য, আপনি যেটা বললেন, চীন, যুক্তরাষ্ট্র, ভারত সবাই চাইছে বাংলাদেশকে, কারণ এই 3 দেশের ভিতরে একটা ঠান্ডা যুদ্ধ চলছে। বাংলাদেশ গুরুত্বপূর্ণ, রনিবে বললেন যে বঙ্গোপসাগরও খুব গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশের অগ্রাধিকার কি? বাংলাদেশের অগ্রাধিকার কিন্তু ওই ঠান্ডা যুদ্ধ নয়, ভূ রাজনীতি নয়, তার অগ্রাধিকার হলো অর্থনীতি, তার অগ্রাধিকার হলো পানি, সীমান্ত, পুরসীন বন্ধ করা। এখন এইখানেই চ্যালেঞ্জ। এখন পর্যন্ত আমি বলবো নতুন সরকার একটা ভারসাম্য রাখার চেষ্টা করছে, কারণ গত 15 বছরের যে অভিজ্ঞতা, যে একদিকে হেলে পড়ে থাকলে যে কি বিপদ হয়, মানে 24-এর অভ্যুত্থান তো যেসব কারণে হয়েছে তার একটা কারণ তো এও যে ভারসাম্যহীন একটা বিদেশ নীতি ছিল। ফলে ওই জায়গায় আমার মনে হয় এই সরকার যেতে চায় না এখনো, এবং যাওয়া ঠিকও হবে না। জি, গোলাম মোল্লা রনি, বলছিলাম শুরুতেই যে 23শে জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এবং এ নিয়ে ফেসবুক, এখন তো তারা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরে, সেই জায়গায় তাদের নানা কর্মসূচি ঘোষণা এবং তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কার কথা বলা হচ্ছে, সরকারও প্রস্তুতি নিচ্ছে। এগুলো কি শুধুই আওয়াজ কিনা? আমি বুঝলাম না যে আপনি আমার প্রতি কেন এত নির্দয় হলেন। আওয়ামী লীগ নিয়ে আলোচনা করবেন, এটা মঞ্জু ভাইকে দিয়ে করবেন, আলতাফ ভাইকে দিয়ে, সবার কাছে যাব, ঘুরে ফিরে আমার কাছে আসলাম। আমি যেহেতু একসময় আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, সেদিন তো আপনাদের বেশি কথা নয়। এখন আমি বিপক্ষে বললে এটা একটা বেঈমান। আপনি তো অলরেডি ইমান হারাইছেন, ওদের না দল না, ত্যাগ বলবো যে করছেন না, না? ঠিক আছে, ইমান হারালেও শুরুটা রাজনীতি সেখান থেকে আওয়ামী লীগ আপনাকে বেঈমান ডাকলে তো সেটা আপনার জন্য পজিটিভ হইতে আচ্ছা, পারে। কেন আপনার তো ডাকছে অলরেডি, আগেই ডাকছে। যে আমি এই দল ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পরে এখন আবার এই দলের বিরুদ্ধে কথা বলছে। আবার যদি একটু পক্ষে বলি যে ওই দেখো দেখো দেখো, হ্যাঁ সেই দল থেকে লাথি, না সেই দল থেকে লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে, তারপরে সে আবার এখন বিএনপি আশ্রয় দিয়েছে, এখন সে বিএনপির জমানায় বসে আওয়ামী লীগের সে পুরনো প্রেম বলতে পারছে না। এর মতো মুনাফিক কোনো লোক আছে নাকি? তো হোয়াট এভার মেবি ইটস এ ডেঞ্জারাস ফর মি এখন এই বিষয় নিয়ে কথা বলা যায়। আমার বক্তব্য হলো, সরকার যেটা নিষিদ্ধ করেছে, আমাদের সেটি নিয়ে আমরা ভয় পাচ্ছি কেন? দিস ইজ দ্য কোশ্চেন। রাইট, সরকার নিষিদ্ধ করেছে। সরকার যদি এটার একটা সরকার প্রথমে এটাকে আবার দুভাবে করছে। পরীক্ষামূলকভাবে তাদেরকে 18 মাস নিষিদ্ধ করে রাখা হয়েছিল, যে দেখি কি হয়। তো 18 মাস পরীক্ষা করে দেওয়ার পর সফল পরীক্ষা যে এই 18 মাসে তারা নড়াচড়া করতে পারে না। ইউনূস সাহেবের মতো দুর্বল সরকার সেটা সফল হয়েছে। তারপরে যখন একটা শক্তিশালী সরকার আসছে, বিএনপি 211টা সিট নিয়ে তো ব্রুট মেজরিটি নিয়ে এলো। আসার পরে এখন পার্লামেন্টে আইন করে এই রাজনৈতিক দলটাকে স্বতঃসিদ্ধভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সর্বসম্মতভাবে। হ্যাঁ, স্বতঃসিদ্ধ এবং সর্বসম্মতভাবে। এখন এটা নিয়ে জামাত থেকে শুরু করে সবাই ঐক্যমত, সবারই যে আওয়ামী লীগ। এখন এটা নিয়ে আমরা কেন এত ভয় পাচ্ছি, কেন এত আলোচনা করছি? আমাদের কি পায়ের নিচে মাটি নেই, নাকি আমরা অন্ধকারের মধ্যে এমন পড়ে গেছি যে মানুষের যে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে মনে হয় এর মধ্যে ভূত আছে, প্রেত আছে, অন্ধকারে হঠাৎ এখানে ধরেন কোনো কারণে কারেন্ট চলে গেল, আমরা এই বড় বড় লোক আছে, একটা প্লাস্টিকের সাপও যদি এখানে এসে ফুস করে শব্দ মারে, আপনি দেখবেন যে 4 জন এখানে 5 জন, একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে। পাতিলে বসে গেছে। ইট মিনস আমাদের যে রাজনীতির অঙ্গন, আমি যেটা বলছি, সেখানে কি এমন কোনো অন্ধকার এলো, এমন কোনো বিশ্বাস এলো যে আমরা দেখতে পাচ্ছি না? বিএনপি জামাতকে দেখতে পাচ্ছে না, জামাত বিএনপিকে দেখতে পাচ্ছে না, তারা শুধু প্রতিপক্ষ আওয়ামী লীগকে দেখতে পাচ্ছে। এই যে সাইকোলজিক্যাল একটা অবস্থা, এই শূন্যতাটা কেন এলো, এটা ইট শুড বি ডিসকাসড ওপেনলি। কারণ এটা আমাদের একটা ন্যাশনাল রোগে পরিণত হয়ে গেছে গত 2টি বছর ধরে। কিছু হলে এই আওয়ামী লীগ এলো, এই শেখ হাসিনা এলো, শেখ হাসিনা আগরতলা পর্যন্ত চলে এসেছে। একবার খবর হলো আগরতলা পর্যন্ত চলে এসছে, এই জন্য ইউনূস জমানাতে সে বিরাট মিছিল করে লোকজন সব কুমিল্লা গিয়ে ভরে ফেললো, শেখ হাসিনায় ঠেকাতে হবে। কুমিল্লা শহরের লোকে লোকারণ্য। আচ্ছা, আবার বললো যে না, সে ওখান থেকে যাবে না, সে ফেনী নদী পার হয়ে আসবে। লোকজন ফেনীতে যায় নাই, কিন্তু আমার লোকজন ভয় পাচ্ছে। আমি একজন বাংলাদেশের পরিচিত লোকজন, আমি একদিন একটা টক শোতে রাগ করি, শেখ হাসিনার একটু প্রশংসা করলাম যে তার অনেক রাগ, সে আসলে যে বাটাম দেবে, যাকে বলা ডলা যে দেবে, আচ্ছা মতো পুতা পাটার পর পুতা দিয়ে যাবে মরিচ বাটে, ওইভাবে সবগুলোকে বাটবে। বলছে রাগ হয়ে ঠাট্টা করে সেটার করে। তো সে লোক রাতে ফোন দিয়েছে, রনি ভাই
এই কথা কি বললেন আপনি? আমার তো সারা রাত ভয়ে ঘুম হয় নাই। যদি এসে যায়, আমি যে মার খেয়েছি, আমাকে ডিবি অফিসে নিয়ে যে মার দিয়েছে, আমার ওই কথা স্মরণ হলে আমার আবার হাত পা থরথর করে কাঁপতে থাকে। তো এই যে দেখেন আতঙ্ক যে কাজ করছে, গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, অল্প কয়েকজন 10-12 জন লোক বা হায়েস্ট 50 জন লোক হবে, তারা মিছিল করলো। মিছিল থেকে পুলিশকে তুই তুকারি করে বললো যে এই এদিকে আসবি না, আসলে একদম বাইরে ফেলবো একদম। এই সাহস ওদের হলো কি করে? নিঃসন্দেহে যে কাজটা করছে, আমার কাছে কি মনে হয় যে এটা কেউ ইচ্ছা করে শুটিংটা যে করছে, মানে এরকম একটা ডায়ালগ ছাড়বে এবং সেটাকে ভাইরাল করবে, ওই সময় পুলিশ দাঁড়ানো থাকবে, মনে হয় যেন একটা সিনেমার নাটক। মানে একেবারে শাহরুখ খানকে দাঁড়া করিয়ে হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা যেভাবে টম ক্রুজ দেখায়, ওইভাবে গাজীপুরের যে মিছিলটা এটা চিত্রায়ন করা হচ্ছে। এবং তৈমুরকে রেডি করে রাখা হয়েছে যে আছে গোলাম মোল্লা রনি আসলে প্রথম প্রশ্নটা তাকেই করতে হবে, যেন এইগুলো নিয়ে সুন্দর সুন্দর করতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা এই যে একটা নিষিদ্ধ বিষয় নিয়ে আলোচনা করছি, এই কারণে যে নিষিদ্ধ জিনিস সবসময় খুব আকর্ষণীয় থাকে। এনিথিং ব্যাড, যে কোনো নিষিদ্ধ, সে নিষিদ্ধ প্রেম বলেন, নিষিদ্ধ টাকা বলেন, নিষিদ্ধ অর্থ বলেন, ইকোনমি বলেন, এগুলো না মানুষের আকাঙ্ক্ষা থাকে। তো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, তো তাকে নিয়ে মানুষের ওই ধরনের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, এই জন্য আলোচনা হচ্ছে। 2 নম্বর হলো যে কোনো কারণ হোক আমরা আমাদের প্রতি আত্মবিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। 3 নম্বর কারণ হলো রাজনীতিতে আসলে একটা শূন্যতা যাচ্ছে এই মুহূর্তে, হিউজ শূন্যতা। এবং এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো নক্ষত্রের পতন হয়েছে। শেখ হাসিনার যে পতন হবে, আওয়ামী লীগের যে পতন হবে, আমরা তো স্বপ্নেই ভাবিনি। হঠাৎ করে পতন হয়ে গেছে। তো পতন হওয়ার পর আকাশের বিরাট একটা চাঁদ চোখের সামনে খুললে পড়লো। বাকি তারকাগুলো সেই চাঁদ হওয়া তো রাতারাতি সম্ভব নয়। এরপরে হঠাৎ করে মহাচাঁদ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো। সবাই বললো এই লোক 50 বছর থাকবে। এ কী অবস্থা? আমি আল্লাহ 88 বছর বয়স, 50 বছর থাকলে এর বয়স কত বছর হবে? এ তো ফেরাউন রামসিস দ্য সেকেন্ড, তাকেও হারিয়ে যাবে। ও মাই গড, হঠাৎ করে দেখলাম সেই চাঁদ আর নেই আকাশে। এরপরে বললো যে আর এক চাঁদ আসলো, সেটা হলো আমাদের জামাতের আমির আল্লামা ডক্টর শফিকুর রহমান। সবাই ধরে নিল আল্লামা মানে আল্লাহর একজন ভক্ত, হ্যাঁ, আল্লাহর মাল, এরকম জাতীয় কিছু একটা হবে আর কি। আল্লামা শুনতে ভালো শোনায়, অত গ্রামেটিক্যাল চিন্তা ভাবনা দরকার নাই। যে কোনো লোকের আল্লামা বললে একটু খুশি হয়। আপনাকে বললেও আপনি খুশি হবেন যে আল্লামা। আমাকে বললে আমার ভালো লাগে যে আল্লামা গোলাম মোল্লা রনি যদি কেউ বলে, আমি তাকে অন্তত পক্ষে বলবো আসেন পোলাও কুরমা খান আমার এখানে। তো এই জন্য একটু খুশি করার জন্য বললাম আল্লামা অমুক। তো এখন সবাই ধরে নিল যে পরবর্তীতে বাংলাদেশের আমিরুল মোমিনিন হচ্ছেন তিনি। জামাত ক্ষমতা আসবে নির্বাচনের আগে, মানে বিএনপি ক্ষমতা আসতেছে না, বিএনপি হবে 3 নম্বর পার্টি। 1 নম্বর হবে জামাত, 2 নম্বর হবে এনসিপি, আর 3 নম্বর হবে বিএনপি। এই কথা যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন, বিশ্বাস করেন আমি এই বক্তব্য যেদিন দিলেন, সেই দিন আমি হাসপাতালে ছিলাম। খুব বড় একজন ডাক্তার, বিএনপি মাইন্ডেড, এবং এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটা হাসপাতালের পরিচালক। এরা দুজন ভয় পেয়ে গেল। বললেন রনি ভাই কী হবে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, না জামাত ক্ষমতায় আসে, তো আমাদের অবস্থা কী হবে, ইত্যাদি ইত্যাদি। তো হঠাৎ করে সেই চাঁদ ঝরে পড়েছে। তো সেই চাঁদ পরপর শেখ হাসিনা, এনসিপি, জামাত, এই আকাশ থেকে বড় বড় যে রাজনীতির নক্ষত্রগুলো, সেগুলো ঝরে পড়ে গেছে। ঝরে পড়ে হঠাৎ করে আকাশে বিরাট একটা চাঁদ চলে আসছে, নাম তারেক রহমান। আবার তারেক রহমানের পাশে আবার মঙ্গল, মানে কি বলবো, ধ্রুবতারা হিসেবে এই দেখা যাচ্ছে একজনের নাম শাহ আলম, আরেকজনের নাম রবিউল। মানে এই চাঁদগুলো অল অন এ সাডেন, মানে বড় চাঁদের পিছনে ছোট ছোট চাঁদ আসছে। তো এই চাঁদের ফলে কি হলো না, পুরো রাজনৈতিক অঙ্গনে একটা এলোমেলো ওলট পালট হয়ে গেছে। এই ওলট পালটের মধ্যে আমরা জোনাকি যেভাবে অন্ধকারের মধ্যে জোনাকি পোকা দেখি, এখন আমরা সেইভাবে সব জায়গায় আওয়ামী লীগ দেখছি। 23শে জুন আওয়ামী লীগকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে না যে কিছু একটা হবে। নাথিং টু বি ওয়ারিড। জি, মুজিবুর রহমান মঞ্জু, এই যে আওয়ামী লীগের বারবার ফিরে আসার চেষ্টা এবং এই যে সরকারের যে প্রস্তুতি, এবং গোলাম মোল্লা রনি যা যা বলছিলেন যে অনেকগুলো মানে পালা বদলের পর আওয়ামী লীগের যারা এখন মিছিল করছে, আমি যদি আওয়ামী লীগের নেতৃত্বে থাকতাম, আমি এদের সবাইকে বহিষ্কার করে যেতাম। কারণ এরা তো আওয়ামী লীগের যখন শক্তি ছিল, চরম শক্তি ছিল, সেই সময় যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ ঘনঘন ঘেরাও করলো, এরা তো কেউ প্রতিবাদ করতে আসে নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা জেলা উপজেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, বহু জায়গায় জ্বালা পোড়া হয়েছে, কয়েক দফা করে। এরা তো কেউ এসে প্রতিবাদ করে নাই। তাহলে এখন হঠাৎ ওরা
প্রতিবাদ করতে আসলো কেন? একটা হতে পারে, আমরা যদি কনস্পিরেসি থিওরি আকারে দেখি, যে বিএনপি সরকারের আমলে গণতান্ত্রিক পরিবেশ ভালো আছে, এই জন্য তারা গণতন্ত্রের চর্চার সুযোগ পাচ্ছে। এটা একটা হতে পারে, যেটা প্রুভ করার জন্য যে এখানে গণতন্ত্রের অবাধ সুযোগ আছে, যার কারণে ফ্যাসিবাদী একটা শক্তি যে আজ 6 মাস আগেও বা 1 বছর আগেও এরা এরকম কোথায় ছিল, এটা তো নিশ্চয়ই এখানেই ছিল। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা হতে পারে, যেটা সত্য কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা শক্তি আকারে তো আছে, তার দলের নেতাকর্মীরা মানে উল্লেখযোগ্যরা পালিয়ে গেছে, কিন্তু অনুল্লেখ্য যারা, তারা তো এখানে আছে। এখন ধরেন যে কোনো একটা শক্তি হঠাৎ করে তো দপ করে নিভে যায় না, এটা একটা ক্রমধারা অনুসারে আস্তে 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 এটা ম্লান হয়ে যায়। এখন আওয়ামী লীগের লোকেরা যেখানেই মিছিল করছে, আমরা দেখছি যে সেখানে একটা মামলা হচ্ছে, এবং মামলাকে নিয়ে আবার মামলা বাণিজ্যও হয় আমাদের এখানে। ধরেন আওয়ামী লীগের আজকে গাজীপুরের এই যে বললেন পুলিশকে ধমক দিয়েছে, মানে বলা যায় না যে এটা কতটুকু সত্য বা ফেক আমি জানি না। কারণ যদি এটার কারণে দেখা যাবে যে পুলিশের উপরে চাপ বাড়বে, পুলিশ কালকে একটা মানে পুলিশের উপর হুমকি ধামকির কথা বলে 100 জনের বিরুদ্ধে একটা মামলা দিল, তারপরে দেখা যাবে যে এবারে আওয়ামী লীগের লোকরা দেন দরবার করে কখনো জামাতের নেতাদের কাছে গেলো, কখনো বিএনপি নেতাদের কাছে গেলো, তবে আমাদেরকে এখান থেকে ছুটানোর ব্যবস্থা করেন। আর বিএনপি আমাদের আইনজীবীরা একটা ভালো মামলারও সুযোগ পাবে। মানে আমি দেখতেছি যে আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগের ইস্যুটা এই লেভেলে থাকবে। এখন কথা হচ্ছে আসলে কি আমরা কি চাই? আমি মনে করি আসলে যদি আমরা দেশটাকে ঐক্যবদ্ধ রাখতে চাই, এখানে যত রাজনৈতিক শক্তি আছে আমাদেরকে কোনো না কোনোভাবে একতাবদ্ধ হয়ে একত্রিত হয়ে থাকতে হবে। এখন এই একত্রিত হয়ে থাকার উপায় কি? আওয়ামী লীগ ধরেন খুন করেছে, গুম করেছে, তারপরে টাকা পাচার করেছে, নির্বাচনী ব্যবস্থাপনা ধ্বংস করেছে, প্রশাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাহলে আওয়ামী লীগকে আপনি আপনার সাথে মিলাতে হলে এই বিচার আচারগুলো সঠিকভাবে করার মধ্য দিয়েই তো আসতে হবে। ধরুন আমরা এখানে 5 জন লোক আসলাম, 5 জনের মধ্যে এমন একজন খুব ফৌজদারি অপরাধ করলো, তিনি আমাদের বড় ভাই, আপনি আমাদের ছোট ভাই, এইভাবেই তো আমাদের সম্পর্ক। আপনাকে যদি আমি সম্মান করি, আপনার প্রতি আমি অধিকার রক্ষা করি, তাহলে নিয়ম হচ্ছে আপনাকে আইনের হাতে সোপর্দ করা। আপনার প্রতি আমার ভালোবাসা থাকলে আমি আপনাকে সেখানে সহযোগিতা করব। আওয়ামী লীগের জন্য এখন আমাদের ভালোবাসা প্রদর্শনের একটাই কাজ হচ্ছে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা, তাদেরকে একটা ডিউ লিগ্যাল প্রসেসের মধ্য দিয়ে তাদেরকে আইনগত জায়গায় এনে তাদের রাজনৈতিক যে অধিকার আছে আমাদের সাংবিধানিকভাবে, সেটার বিষয়টাতে আমরা একটা আলোচনা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি আপনাকে সারাক্ষণ মারতে চায়, আওয়ামী লীগ যদি সারাক্ষণ আপনাকে ধ্বংস করতে চায়, সে যদি বলে আমরা আরেকবার সুযোগ পাই, তাইলে তোমাদেরকে 16 বছরে কি দেখছো, 32 বছর পেছনে নিয়ে যাব। তাহলে এখন স্বাভাবিকভাবে তখন রিপন ভাই চিন্তা করবো আমি আবার 32 বছর পিছনে যাব, তা আওয়ামী লীগের আমি সুযোগই দিব না। রনি ভাই যদি চিন্তা করে আমি আওয়ামী লীগের দ্বারা একবার বহিষ্কৃত হয়ে বহিষ্কার করে নাই, বহিষ্কার এখনো স্টিল আছে, একবার সালমান এফ রহমানের মতো একটা লোকের বহিষ্কার করে জেলখানায় ওনাকে যেতে হয়েছে, উনি যদি চিন্তা করে যে আবার আওয়ামী লীগ আসলে তো আমার জেল জীবন কোন বাড়ি ভেঙে ফেলছে, সালমান এফ রহমানের আবার দাপট শুরু হবে, তখন রিপন ভাই তো তখন রনি ভাই তো জনের প্রাণে চাইবেন যে আওয়ামী লীগ যাতে আবার উত্থান করতে না পারে। এই জন্য আমি একটা সন্দিহান যে আওয়ামী লীগের এই মিছিল মিটিং করে যারা আওয়ামী লীগের উত্থানের কথা বলছেন, আদৌ আশা আনলো তারা আওয়ামী লীগের উত্থান চান কিনা। আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেকগুলো থিওরি কাজ করছে যে আওয়ামী লীগের এই ছটফটানি বা এই জায়গাগুলো করার মধ্য দিয়ে এক ধরনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে ঝগড়াঝাটি হোক, মামলা মোকদ্দমা হোক। ওই যে পুলিশকে যখন ওরকম কমেন্ট পাস করছে, পুলিশ যদি এসে ধরো লাঠি পিটা করতো, তাহলে তো আজকে এটাই হয়ে যেত টপ অফ দি কান্ট্রি, তাই না? তো এই ধরনের কিছু উস্কানিমূলক আওয়ামী লীগের কাজগুলো খুবই মানে আমার কাছে হাস্যকর মনে হয়। এবং সেদিন দেখলাম যে আপনার ওই ঢাকার ইয়ার পাশে মিছিল করছে আর বোমা ফুটাচ্ছে, মিছিল করছে, হ্যাঁ কোন জায়গায় সেটা? মহাখালীতে মিছিল করছে, বোমা ফুটাচ্ছে। আবার বোমা ফুটালে তো অনেক সময় দেখা যায় ওরা ভয় পাচ্ছে না, তার মানে ওরা প্ল্যান ওয়াইজে আসছে যে আমরাও বোমা ফুটাবো, আমরা মিছিল করব, মানুষকে ভয় লাগাবো। আচ্ছা ভাই, আপনি মানুষকে ভয় লাগায় রাজনীতি করতে পারবেন? করেছেন তো 17 বছর, এরপর তো একদিনেই সব শেষ হয়ে গেছে। 17 বছর, 50 বছরের আওয়ামী লীগ বা 70 বছরের আওয়ামী লীগের একটা দল, একটা দেখেন একটা নেতাকে খুঁজে পায় না মানুষ মারার জন্য। আমরা যখন জেলখানা থেকে মানে বেরোচ্ছিলাম তখন দেখলাম সবাই খালি বলতেছে ভাই তাড়াতাড়ি যাইতে হবে, কেন? আমরা আওয়ামী লীগেরও ধরতে চাই, মারতে চাই, সব তো শেষ হয়ে যাবে। আসলে তো সত্য, আওয়ামী লীগের একটা নাম করা একটা নেতা মারা গেছে, আপনি দেখেন এই যে জুলাই অভ্যুত্থানে মারা গেছে রিপন ভাই, জানা পড়ে কারো নাই তো, মারও খায় নাই, পিটনিও খায় নাই, তাহলে পাওয়া যায় না তাদেরকে।
আমরা 15ই আগস্ট 75-এও একই অবস্থা দেখেছি যে আওয়ামী লীগের ওই শেখ মুজিবের ফ্যামিলি এফেক্টেড ছাড়া আওয়ামী লীগের আর কোনো জায়গায় কারো গায়ে হাত পড়ে নাই, কারো কিছু ক্ষতি হয় নাই। এখন কথা হচ্ছে এই রাজনীতির একটা পট পরিবর্তন হয়েছে। আমাদেরকে ধীরে ধীরে যতই উত্তেজনা থাকুক, যতই ভুলভ্রান্তি থাকুক, আমাদেরকে অ্যাকচুয়ালি একটা মানে ওই আত্মীকরণের জায়গায় যেতে হবে, সবাইকে একটা জায়গায় এসে থামতে হবে। কারণ এই প্রতিশোধ যেমন আমি তো দেখলাম প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে উনি প্রতিহিংসার রাজনীতি করবেন না, কিন্তু বিচারের রাজনীতি তো ওনাকে করতে হবে। ওনাকে তো একটা ন্যায় বিচারের জায়গায় না গেলে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা যেমন ওই যে আমার সবসময় ওই দৃশ্যটা মনে পড়ে, ওই যে বিএনপির নোয়াখালীর যে এমপি ছিল জয়নাল আবদিন ফারুক, তাকে যে ওই যে পুলিশের অফিসাররা মারতেছে স্ল্যাং করে করে, তো ওই ভদ্রলোকের ওই দৃশ্য আমার কাছে এখনো ওই দৃশ্য দেখলে মনে হয় যেন গায়ে জ্বালা ধরে, যে একটা পুলিশ অফিসার একটা এমপির গায়ে এভাবে মারতে পারে। তো উনি যদি এই ডিউ মানে লিগ্যাল প্রসিডিউর পার না হওয়া ছাড়া আপনি কাউকে ক্ষমা করবেন কিভাবে, তাকে আবার আত্মীকরণ করবেন কিভাবে? একটা খুনির সাথে তো একটা সাধারণ মানুষ বসবাস করতে পারে না। খুনের বিচারের পরে উনি রায় পেয়ে মুক্তি পেয়ে আসলে তার সাথে বসবাস করা যায়। জি, ডক্টর আসাদুজ্জামান, আপনি যে যত দিন যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নানা বলছি আমি এই জায়গায় সরকারের অবস্থান, আমি গোলাম মালারনি, আল্লামা গোলাম মালারনি বললেন, খুশি হন, ওনাকে খুশি করলাম। তো গ্রেটফুল। তো উনি ওনার বক্তব্যটা ঠিক যেই জায়গায় শেষ করেছেন ওইখান থেকে আমি শুরু করতে চাই। উনি আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সম্ভাবনা দেখছেন না। ওনার সাথে একমত হওয়ার কতগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে এটার কারণ খুব শেখ হাসিনা 1975 সালের 15 আগস্টের একটা মর্মন্তুদ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান, তার পরিবার পরিজন যারা নিহত হলেন, তারপরে আওয়ামী লীগ প্রকৃতপক্ষেই একটা ক্রাইসিসে পড়েছিল। সেই ক্রাইসিস থেকে তাদের ঘুরে দাঁড়াতে বহু বছর লেগেছিল, ক্ষমতায় ফিরতে 21 বছর লেগেছিল। এবং তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল একদল গঠন করা, মানে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা, সমস্ত সংবাদপত্র নিষিদ্ধ করা, মত প্রকাশ বন্ধ করা, কণ্ঠরোধ করা, রক্ষীবাণী সৃষ্টি করা, গুম করা, খুন করা, লুটপাট করা, রিলিফ চুরি করা। শেখ মুজিবুর রহমানকে নিজে বলতে হয়েছে 7.5 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আসলো, আমার কম্বল গেল কোথায়? গভর্নেন্সের কত খারাপ পরিস্থিতি ছিল যে খোদ শেখ মুজিবুর রহমানের পরিবারে শেখ মুজিব, শেখ বেগম মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা, শেখ হাসিনা, কামাল জামাল তো বলছি বোধহয় 6 জন, আর গৃহকর্মী টর্মীদের কথা বাদিয়ে দিলাম। খোদ তৎকালীন প্রধানমন্ত্রীকে বলতে হয়েছে আমার কম্বল গেল কোথায়। সেই হিসেবে 6টা কম্বলের মধ্যে ওনার কম্বলও থাকার কথা। 6টা কম্বল ওনার বাড়িতে 32 নম্বরে যাওয়ার কথা, কারণ 8 কোটি কম্বল আসছে নাকি। প্রধানমন্ত্রীকে বলতে আমার কম্বল গেল কোথায়। তার মানে কি পরিমাণ ভয়াবহ মানে সুশাসন তো নাই, দুঃশাসনের পরিস্থিতি, কি ধরনের লুটপাট। ওনাকে বলতে হয়েছিল দেশ স্বাধীন করে সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরার খনি, আমার ডাইনোসর, বায়োসর, সামনে চোর, পিছনে চোর। চার্টার দলেরা সবচেয়ে রেখে বলে। এই চার্টার দল তখন বিএনপি ছিল না, এই চার্টার দল তখনও জাসদও তৈরি হয় না ওই অ্যাট দ্যাট মোমেন্ট। অন্য কোনো রাজনৈতিক দল ছিল না, জামাত নিষিদ্ধ, মুসলিম লীগ নিষিদ্ধ, কারণ তারা তো চাটাচাটি করার সুযোগও পায়নি। তাহলে এইটা ছিল শেখ মুজিবুর রহমানের মানে ঐতিহাসিক কনফেশন। এবং এই স্টিগমা ভাঙতে 21 বছর লেগেছে মানুষের মন থেকে মুছে দিতে। শেখ হাসিনা যখন আমাকে ইতিহাসটা বর্ণনা করে রিপিট করতে চাই, মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনাকে এসে বলতে হয়েছে যে আমাকে আরেকবার, আমি অতীতের ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। তার মনে ওগুলো ভুল ছিল, রক্ষীবাণী সৃষ্টি ভুল ছিল, বাকশাল গঠন ভুল ছিল, একদল গঠন ভুল ছিল, মত প্রকাশ ভুল ছিল, পত্রিকা প্রকাশনা বন্ধ করা এগুলো ভুল ছিল, লুটপাট ভুল ছিল, অন্যায় ছিল। এই জন্য ওনাকে বলতে হয়েছিল যে অতীতের ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাকে একবার সুযোগ দেন। এটা গেল একটা ব্যাকগ্রাউন্ড। আরেকটা ব্যাকগ্রাউন্ড ছিল অ্যাট দ্যাট টাইম আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য সৈয়দ জোহরা তাজউদ্দিনের মতো একজন মহিলা, যার পেছনে রিলিফ চুরি, অমুক, এই সমস্ত হাবিজাবি, এই সমস্ত কোনো স্টিগমা ছিল না, সোজা কথা, তাই না? পরিচ্ছন্ন ইমেজের লোক ছিলেন তিনি, নারী ছিলেন। তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। ফলে তিনি এটা মানে আওয়ামী লীগকে আবার রিঅর্গানাইজ করার একটা অ্যাটেম্প নিয়েছিলেন এবং সফলও হয়েছিলেন। আব্দুল মালেক উকিল স্পিকার সাহেব ছিলেন, ওনার ঢাকায় মানে
এই যে 600, 650, 700 বাড়ি একজনের লন্ডনে, দুবাইতে 350 বাড়ি, এই যে খবর পাওয়া যায়। আমি আজ পর্যন্ত মালিক উকিল সাহেবের 2-3টা ঢাকায় বাড়ি বানিয়েছিলেন, এ খবর আমি শুনি না। না কিছু ভিন্ন দল করলেও যেটা সত্য সেটা বলছি। তো ফলে মালিক উকিল সাহেব যখন আওয়ামী লীগের সভাপতি দায়িত্বভার গ্রহণ করলেন, এটা মানে একটা স্পেস পেয়েছিলেন সংগঠন করার জন্য, এত ভুলের পরেও। নির্বাচনে তো ডক্টর কামাল হোসেনকে প্রার্থী দিয়েছিলেন, এবং তারা প্রার্থীও দিলেন ডক্টর কামাল হোসেনের মতো একজন নিরেট ভদ্রলোক, সজ্জন মানুষ, হ্যাঁ, তাকে দিলেন। এমনকি একটা পর্যায়ে উসমানী সাহেবকে সমর্থন করলেন, যে উসমানী সাহেব, মনে রাখতে হবে, এই উসমানী সাহেব কিন্তু 75 সালের 15 আগস্টের পরে উনি জয়েন্ট খন্দকার মোস্তাক আহমেদ। উনি খন্দকার মোস্তাক আহমেদের মন্ত্রিসভায় যোগদান করলেন এবং হি বিকেম দ্য ডিফেন্স অ্যাডভাইজার অফ দ্য মানে প্রেসিডেন্ট মোস্তাক আহমেদ অ্যাট দ্যাট টাইম। এবং উনি সেই ব্যক্তি, জেনারেল উসমানী, উনি সেই ব্যক্তি শেখ মুজিবুর রহমান বলে বাকশাল গঠন করার প্রতিবাদে তিনি তখন নৌজাহাজ মন্ত্রী, তিনি সেখান থেকে পদত্যাগ করেছিলেন। ঠিক আছে, এই যে মানে শেখ মুজিবুর রহমানের সরকার থেকে পদত্যাগ করে শেখ মুজিবুর রহমানের সরকারকে বিব্রত করা, মানে এ কাইন্ড অফ অভিযোগ আওয়ামী লীগ আনতে পারে তার বিরুদ্ধে। আবার বাস্তবত আরেকটা হলো যে শেখ খন্দকার মোস্তাক, আওয়ামী লীগ যাকে মনে করে শেখ মুজিবের খুনি, তার সাথে হাত মিলে তিনি তার ডিফেন্স অ্যাডভাইজার হয়েছিলেন। ডেসপাইট এভরিথিং, রিয়েলিটি ছিল তাকে প্রেসিডেন্ট পদে মনোনীত করে তার পক্ষে আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্যানভাস করতে হয়েছে। এই ঐতিহাসিক সত্যগুলো সামনে না আসলে এই যে সমস্ত নাদান লোকজন, আমি আই মাস্ট সে, যে সমস্ত নাদান মিডিয়ার যে সমস্ত নাদান লোকজন লেখালেখি করে আওয়ামী লীগের পুনরুত্থান সম্ভব, অমুক তমুক ইত্যাদি, বাবা ইতিহাস জানো না, পড়াশোনা নাই, পড়াশোনা না থাকলে তো এরকমই মনে হবে, মানে এগুলো তো জানতে হবে। আওয়ামী লীগের পুনরুত্থান সম্ভব না, শেখ হাসিনা নিজে এই দলের নেতৃত্ব তিনি ছাড়বেন না। জয় বলছিল যে মানে চ্যাপ্টার ক্লোজ, মানে তার মার রাজনীতি ফিরবে না, বাট এটা কি ঠিক না। শেখ হাসিনার নেতৃত্ব, শেখ হাসিনা যতদিন পর্যন্ত নেতৃত্ব ছাড়বে না, মানে যতদিন পর্যন্ত থাকবে ততদিন বাংলাদেশের জনগণের এটা সুসংবাদটা কি, শেখ হাসিনা যতদিন আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে ততদিন বাংলাদেশের জনগণের জন্য সুসংবাদ, আন্দোলনকারীদের জন্য সুসংবাদ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের জন্য সুসংবাদ। সেটা হলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জনগণ থুতু মারবে, ঝাঁটা মারবে সারা জীবন। ওই আওয়ামী লীগকে জনগণ কখনো গ্রহণ, দাঁড়ান কিসের ঠিক আছে, মোটেও ঠিক নেই, পরের দিকে কমাই দিয়ে কথা ছোট করে অন্য প্রসঙ্গে যেটা বলি। এখন এই যে 135 জন শিশু 36 দিনে, জুলাই থেকে অগাস্টের 36 দিনে 100 শিশু মারা গেল, মায়ের কোল খালি হয়ে গেল, 1,500 থেকে মতান্তর 2,000, 800-850 লোকের মতো তো অলরেডি লিস্টেডই হয়েছে। জাতিসংঘ থেকে বলা হয়েছে যে মানে 1400 মানে শহীদ হয়েছেন। কত আমার মোবাইলের মধ্যে আছে ভাই, আমি তো একটু মানুষ, সাধারণ মানুষ, আমি নিজে স্বতঃপ্রণীতভাবে আমি মানে আপনার পঙ্গু হাসপাতালে গেছি এই জুলাইতে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে, তাদের সাথে আমার ছবি, তাদের ছবি তুলেছি। কত মানুষকে আমি তো পাবলিক প্রোগ্রামে লাইভে বলতেছি, আপনার পাবলিক প্রোগ্রামে লাইভ মানে এই সরাসরি অনুষ্ঠানে বলছি। আমি নিজে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে গিয়েছি, ওই সমস্ত মানে চোখে এক চোখ নাই, দুই চোখ নাই, যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি তাদের পাশে গিয়েছি, দেখতে গেছি, সহানুভূতি জানাতে গেছি, পার্সোনালি গেছি। আচ্ছা, এই মানুষগুলো যাদের দৃষ্টিশক্তি আপনি নষ্ট করেছেন শত শত মানুষকে, সেই লোকগুলোর কাছে কি জবাব দেবেন? এখন তার কোনো রিমোর্স নাই, তার রিগ্রেট নাই, উনি অন্যায় করেছেন, উনি স্বীকার করেন না। উনি এখনও জাতিসংঘ নাকি আবার চিঠি দিছে যে এই এত লোক কবে মারলাম, সে মানে গ্রাম্য পলিটিক্স কবে করছি কয় না, উনি এরকম একটা ভাব। তো এই যে এই এনার প্রত্যাবর্তন সম্ভব না। এত চুরি চামারি করে, এত লুটপাট করে, এত বাংলাদেশটা ফোকলা বানিয়ে দেশের সব কিছু আরেক দেশকে দিয়ে দেওয়া, যে বলছে না ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে, তা যেই দেশের সেকেন্ড ইন কমান্ড মানে সরকারি দলের সেকেন্ড, ওবায়দুল কাদের সাহেব গর্বের সাথে বলতেন আমরা আছি তো ভারত আছে, ভারত আছে তো আমরা আছি। ওই ঠেকাইতে পারছে তোমার পতন ছিল, তোমরা আছো তো ভারত আছে, ভারত তো ছিল না তোমার সাথে রে ভাই, ভারত থাকলে তোমার এই ব্যাপার পানিটাই নাকি, কথার কথা। আর জনগণের শক্তির কাছে আমেরিকা চীন কোনো ব্যাপার নেই, জনগণ উইল অফ দ্য পিপুল ইজ সুপ্রিম। এখন কথা হচ্ছে কি, সেই জন্য আপনার এক ব্যক্তি বলে দিই, আপনার অনুষ্ঠানের মধ্যে বলে দেয় যে সমস্ত আবাল, আমার বিক্রমপুরের ভাষায় বলতেছি,
লোকাল ভাষায় বলতেছি, যারা মনে করে যে ওটার পুনরুত্থান ঘটা সম্ভব, তাদের উদ্দেশ্যে ইতিহাসের পাঠটা আবার পুনরাবৃত্তি করলাম যে একটা ফ্যাসিস্ট হলে ভালো, একটা মাফিয়া যে দেশটাকে বিক্রি করে দিয়েছিল, জনগণের জান মাল হরণ করে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিয়েছিল। পুলিশটাকে যে উনি বললেন যে পুলিশের কথা বললেন, পুলিশের মধ্যে জানোয়ার তৈরি, একটা বেনজির মধ্যে জানোয়ার তৈরি করেছিল, ওই জানোয়ার আবার কতগুলো মিনি জানোয়ার তৈরি করেছিল পুলিশের মধ্যে, সচিবালয়ের মধ্যে কতগুলো জানোয়ার তৈরি হয়েছিল, সচিব হয়েছে নানা কিছু, পালাতে হয় কেন? জানোয়ার মানুষ থাকতে পালাতে হয় নাকি? আর্মির মধ্যে জানোয়ার বানিয়েছিল জিয়াউল আহসান, এগুলো মানুষের পর্যায়ে পড়ে নাকি? তো এইগুলো হচ্ছে মাফিয়ার ক্যারেক্টার, নট ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট তো ভাই দেশপ্রেমিক অনেক সময়। হিটলার ফ্যাসিস্ট ছিল, জার্মানকে তো ভালোবাসতো, মুসলিনি ফ্যাসিস্ট তার ইতালিরে ভালোবাসতো, কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশকে ভালোবাসতো না, বাংলাদেশের মানুষকে ভালোবাসতো। আওয়ামী লীগ যারা করতো, যারা লুটপাট করতো, মানে আমি একেবারে নিরীহ সমর্থকদের কথা বলি না, এই যে যারা লুটপাট করেছে, মন্ত্রী এমপি যারা লুটপাট করেছে, বড় বড় পদে থেকে বড় বড় দামি দামি কোটি কোটি গাড়ি চালাইতো যে সমস্ত লোকজন, এই সমস্ত লোকগুলো কি এই দেশটাকে ভালোবাসতো? এই দেশকে ভালোবাসতো না বলে তারা এই দেশটাকে লুণ্ঠন করেছিল। এখন মহা আনন্দে মহারমে বিদেশ আছে, ওইভাবে বিদেশে আরাম আয়েশ করে, ওই যে মঞ্জুবাই ডিটেল ব্যাখ্যা দিয়েছেন, তাদের আর পুনরুত্থানও সম্ভব না, প্রত্যাবর্তনও সম্ভব না। জি, আলতাফ পারভেজ, আওয়ামী লীগের পুনরুত্থান এবং দেখুন, আমি ছাড়া এখানে যে বাকি তিনজন আছেন ওনারা তিনজনই রাজনীতিবিদ। তো আমি তো রাজনৈতিক দল করি না, কখনো করিও নি। ফলে আমি যেটা দেখি এইসব বিষয় একটা সমাজবিদ্যার চোখ দিয়ে দেখি, এবং সেটা হয়তো ওনারা ভিন্ন মত থাকবে, অমত পোষণ করবে। আমি যেটা দেখি বাংলাদেশের প্রতিটি পরিবারে বিএনপি সমর্থক আছে, আওয়ামী লীগ সমর্থক আছে, এবং ইদানিং জামাত সমর্থকও হচ্ছে। আওয়ামী লীগকে একটা নিষিদ্ধ করে রাখা হচ্ছে, সেটা তো আইনের বিষয়। আইনে তো জামাত ইসলামও অনেকবার নিষিদ্ধ ছিল বাংলাদেশে। ভারতে আরএসএস 3 বার নিষিদ্ধ হয়েছে, এবং আরএসএস গান্ধীকে মেরেছে, স্বীকৃত। কিন্তু আরএসএস একসময় আরএসএসেরই অঙ্গ সংগঠন বিজেপি 2টো সিট পেত, এখন ওরা 300 সিট পায়। তার মানে নিষিদ্ধ করে। পাকিস্তানেও কিন্তু জামাত ইসলাম অনেকবার নিষিদ্ধ ছিল, এবং বাংলাদেশে জামাত ইসলাম 71-এর ভূমিকা নিয়ে তো সবাই আমরা জানি, কিন্তু এখন তো তারা 70টা সিট পাচ্ছে। কয়েকবার নিষিদ্ধ থেকে তারা আবার উত্তরণ ঘটেছে। এটা আমি বলতে চাইছি, কোনো রাজনৈতিক দলের, রাজনৈতিক ধারার, কোনো রাজনৈতিক আদর্শের যদি সামাজিক ভিত্তি থাকে, তাহলে কিন্তু আইনিভাবে, প্রশাসনিকভাবে আপনি তাকে নিষিদ্ধ করে রাখতে পারবেন না। তাহলে উপায় কি? উপায় হলো, দেখুন, বিএনপি কিন্তু তার নির্বাচনী ইশতেহারে বলেছে যে আমরা একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব। কেন এটা বলেছে? তার মানে আমাদের সমাজে এটা প্রয়োজন আছে। আমরা ঘৃণা, প্রতিশোধ, বিদ্বেষের একটা চক্রে পড়ে আছি 55 বছর, এবং আমাদের সব রাজনৈতিক দল সবসময় ওই শয়তানকে পাথর মারার মতো এক এক পর্যায়ে এক একটা প্রতিপক্ষকে সমস্ত কিছুর জন্য দোষারোপ করে। কিন্তু বাস্তবতা হলো 55 বছরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আরও ছোট ছোট দল সবাই কম বেশি দেশ শাসন করেছে, কিন্তু দেশটা কিন্তু এখনও 1792 সালের কর্নওয়ালিসের আমলে রয়ে গেছে। সেই দারোগা ব্যবস্থা, সেই ভূমি ব্যবস্থা, সেই টাকা পাচার আগেও হতো, এখনও হয়, গত বছরও হয়েছে। মানে আমি বলছি আমরা একই কাঠামোতে রয়ে গেছি। তাহলে একদিকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবে একই কাঠামোতে আছি, এর ভিতর রাজনীতিবিদরা এবং আমলারা লুণ্ঠন করেছেন, সেটা সবার আলোচনায় এসেছে। তার মানে পুরো পরিস্থিতির ভাগীদার কিন্তু এই রাজনীতিক পুরো জনগোষ্ঠী, পুরো আমলা জনগোষ্ঠী। এখন তারা একটা প্রতিশোধের চক্রে বাংলাদেশকে রেখে দিতে চাচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা সমস্যা, যে আজকে একদল ক্ষমতায় আছে, আরেক দল উঠে আসবে, কোনো না কোনোভাবে তারা একসময় নিষেধাজ্ঞার বাইরে আসবে। কারণ যেহেতু পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, তৃণমূলে এই দলগুলোর ভিত্তি আছে। বিএনপিকে কি নিষিদ্ধ করে রাখা যাবে? গিয়েছে। বিএনপির বর্তমান যিনি প্রধানমন্ত্রী, ওনার সংবাদ প্রচারে তো ব্যাপক নিষেধাজ্ঞা ছিল, কিন্তু উনি তো এখন প্রধানমন্ত্রী হয়েছেন। কিভাবে হয়েছেন? তার মানে কোনো দলের যদি সামাজিক ভিত্তি থাকে এবং বিদ্যমান দলগুলো যদি ব্যর্থ হয় প্রশাসনিকভাবে, তাহলে ওই এই ধরনের আইনি নিষেধাজ্ঞা কাজ করে। আওয়ামী লীগের তো অনুশোচনা নেই। হ্যাঁ, আমি আওয়ামী লীগের পক্ষে বলছি। আওয়ামী লীগের তো অনেক ধরনের ফৌজদারি অপরাধের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। অভ্যুত্থানকালেই তো 800 মানুষ শহীদ হয়েছে, সেগুলোর তো ফয়সালা করতেই হবে। এবং সেই জন্য আমি বলছি বিএনপির নির্বাচনী ইশতেহারে যে ট্রুথ অ্যান্ড
রিকনসিলিয়েশন কমিশনের ব্যাপার ছিল, এই বিষয়টা হাত দেওয়া দরকার, এই উদ্যোগগুলো নেওয়া দরকার, না হলে বাংলাদেশ এই জায়গাটাই আমরা তো খুঁজে পাবো কিভাবে? ধরেন যাদেরকে আপনার হ্যাঁ এই আপনারা রাজনীতিবিদদের উদ্যোগ নিতে হবে, শুধু আপনারা আমাদেরকে প্রতিশোধের চক্রে রেখে দিবেন, রাজনীতি করবেন, তাহলে তো হবে না। তারা তো অন্যায় করেছে, এটা তো মনেই করে না। হ্যাঁ তাহলে আপনার সেটা conciliation committee তাহলে হবে আপনারা কেমনে? সেগুলো কল করুন, সেগুলো আইনি উদ্যোগ নিন, এবং কিন্তু এই যে নিষেধাজ্ঞা আপনি বললেন যে কেউ নিষেধাজ্ঞা নিয়ে কাজ করবে, কেউ মামলা মোকদ্দমার ব্যবসা করবে, তো এগুলো তো একটা হাস্যকর, যেখানে সমাজে এই রাজনৈতিক ধারাগুলোর ভিত্তি রয়ে গেছে। জি, গোলাম মাওলা রনি, একেবারে অনুষ্ঠান শেষ, আপনি নিজেও কিছুটা ওই প্রসঙ্গে যাচ্ছিলেন, একজন প্রতিমন্ত্রীকে নিয়ে নানা আলোচনা বিতর্ক, এখানে এই যে তাকে নিয়ে এত আলোচনা বিতর্ক হলো, যদিও তার যে নামকরণ সেখানে প্রধানমন্ত্রী নানা উদ্যোগ নিয়েছেন সেগুলো প্রশংসিত হচ্ছে, যে তাকে নিয়ে তার কার্যকলাপ নিয়ে যত আলোচনা হচ্ছে, সরকারের কি করা উচিত? সে অত্যন্ত পাওয়ারফুল, দৃশ্যমান, যেখানে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলছেন এই সময়ের সবচেয়ে পাওয়ারফুল, তাকে নিয়ে আলোচনা হবে, তো আমাকে নিয়ে আলোচনা হবে নাকি? তিনি আলোচনার মতো কাজ করেছেন, এই জন্য আলোচনা হয়েছে। এবং তার পাওয়ারটা আপনি বুঝতে পারবেন যে সে দুটো ইউনিয়নের নাম বা 3টি ইউনিয়নের নাম তার আপন আত্মীয় স্বজনের মধ্যে দিয়েছেন, এবং এটা রিগ্রেট করার মতো ক্ষমতা বাংলাদেশে কারোর ছিল না। এটা স্বয়ং প্রধানমন্ত্রীকে এখানে হস্তক্ষেপ করতে হয়েছে, এবং প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট নির্দেশ দিয়ে তিনি সেই নামটা রহিত করেছেন। তো কাজেই এইটার যে রসায়নটা আগামী দিনগুলোতে বিএনপিকে কতটা উচ্চতায় নিয়ে যাবে, কতটা নিচে নিয়ে যাবে, প্রধানমন্ত্রীর সম্মান কতটা বাড়লো, কিংবা যে মন্ত্রী এই কাজগুলো করেছেন তার সম্মান কতটা বাড়লো কমলো, এটা আগামী দিনগুলোতে বোঝা যাবে। কিন্তু এখন এই মুহূর্তে একটা নবীন সরকার মাত্র 4 মাসের মাথায়, যেটা অতীতে কখনোই এই ঘটনাগুলো ঘটেনি, যে একজন সিটিং মিনিস্টার, আমার যতটুকু আমি এখানে আলতাফ ভাই আছেন, আমরা সবাই, রিপন ভাইও আছেন, সবাই জানেন, রাজনীতিতে কোনো মন্ত্রী ক্ষমতা এসে প্রধানমন্ত্রীর অমতে না জানিয়ে নিজের আত্মীয় স্বজনের নামে কোনো ইউনিয়ন পরিষদের নাম দিয়েছে 73 থেকে এই পর্যন্ত বাংলাদেশে কোনো ঘটনা ঘটেনি। তো কাজে এই ঘটনা যখন একবার ঘটে গেছে, আবার এই ঘটনা আবার যখন এখানে আলোচনা সমালোচনা হচ্ছে, যে মন্ত্রী নিজেই কাজটি করেছিলেন, তিনি যদি নিজে স্বপ্ননিধি থেকে কাজটি করতেন, এটা সরকারের জন্য বেটার হতো, এবং সে সরি আমার এটা ভুল হয়ে গেছে। কিন্তু সেটা না করে স্বয়ং প্রধানমন্ত্রী যখন এই কাজটি করলেন, ইট মিনস যে এখানে কাজটি অন্যায় করা হয়েছে, জঘন্য। আসলে প্রধানমন্ত্রী তো এটা নিজে হস্তক্ষেপ করতেন না। 2 নম্বরে যেটা প্রমাণিত হলো যে এই মন্ত্রীর পাওয়ার এত বেশি যে ওখানে কলম চালানোর মতো, তাকে ডিকটেট করার মতো, তাকে হুইপিং করার মতো বিএনপির মধ্যে বা সরকারের মধ্যে বা পার্লামেন্টে, ইভেন রাষ্ট্র ব্যবস্থায়, ব্যুরোক্রেসিতে কোনো শক্তি নাই। ফলে এখানে সর্বোচ্চ সুপ্রিম শক্তি হিসেবে, কমান্ডার হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রীকে এখানে হস্তক্ষেপ করতে হলো। তো কাজেই এটা যদি ইন পার্সন আমাকে জিজ্ঞাসা করেন, কাজটি ভালো হয়নি, কোনো অবস্থায় কাজটি ভালো হয়নি। এবং এই কাজের ফলে আমি মনে করি যে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন ইউনিয়ন পরিষদে নিয়ে নয়, যে মঞ্চে এই কাজগুলো করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অথবা প্রধানমন্ত্রীকে আরেকটা করতে হতে পারে যে ঠিক আছে, আমি তাকে খুব পছন্দ করি, আই লাইক হিম মোর দ্যান এনিথিং, সে আমার খুব আপনজন, বগুড়া বাড়ি, তাকে দেখলে আমার খুব মায়া লাগে, কাজেই সে যে কাজটি করেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার দিকে তাকিয়ে আমি তো নাম বাদ দিয়ে দিলাম, ডোন্ট ড্রপ দিস ম্যাটার, এটার একটা প্রধানমন্ত্রী তার পক্ষে বলতে পারেন। অথবা এই কাজটা আমাকে না জানিয়ে, প্রধানমন্ত্রীকে না জানিয়ে, আমার রাজত্বে এরকম একটা কাজ হয়ে গেল, তুমি তোমার ছেলে মেয়ের নামে এই কাজগুলো করলে, ফলে এই সাহস তুমি যখন পেয়েছো, তুমি তো ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবে, তুমি তো আমাকে পুরো ভরা মাঠে বিক্রি করে দিতে পারবে। সো ইট শুড নট বি ডান, ইউ শুড বি পানিশড, স্যাক হিম ইমিডিয়েটলি। এই দুটোর একটা করতে হবে, এর মাঝামাঝি কোনো জিনিস করলে আমার কাছে মনে হচ্ছে না যে নতুন নবীন সরকারের জন্য, দলের জন্য খুব সুখদায়ক কোনো ভালো ফলাফল আসবে। মুজিবুর রহমান মঞ্জু, এই যে একজন প্রতিমন্ত্রী কার্যকলাপ সরকার এটা বিব্রত করলো, কি করা উচিত? না, প্রথমত আমি মনে করি যে যে ইউনিয়ন পরিষদগুলোর নামকরণটা বাতিল করা হয়েছে, বাতিলটা একটা ডিসি বা সাধারণ সরকারি অর্ডারে করলে হতো। প্রধানমন্ত্রী যখন সরাসরি করেন তখন বোঝা যাচ্ছে এটা পরিষ্কার যে এখানে পাওয়ারফুল কোনো লোকের পজিশন ছিল, যেটাকে প্রধানমন্ত্রীর শক্তি দিয়ে যেটাকে করতে হয়েছে। এটা আমাদের জন্য একটা লেসন। প্রধানমন্ত্রীর এই লেসনটা আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি, প্রধানমন্ত্রীকে আমরা যে মুডে দেখতে পাচ্ছি, ওনার অধস্তনদেরকে আমরা সে ধরনের মুডে দেখতে পাচ্ছি না। আজকে আমি দেখলাম ঢাকা শহরে ব্যাপক জ্যাম, কেউ কেউ বলছেন যে প্রধানমন্ত্রী দেশে নাই, এজন্য আবার আগের জ্যাম ফিরে এসেছে। মানে এই যে দেখেন মানুষের পারসেপশন দাঁড়াচ্ছে সেটা।
কারণ ঢাকা শহরে আমরা দেখেছি কয়েকদিন থেকে ট্রাফিক সিগন্যালটা অটো সিস্টেম বা এআই AI system ছিল। পরিচালিত হচ্ছিল বলে আমরা কিছুটা বেটার আজকের অবশ্যই যানজটের জন্য জলাবদ্ধতা একটু বড় কারণ। একটা কারণ। যাই হোক, আমি যেটা বলছি যে মানে ওই যে আগের ধারা যেটা যে আপা যা বলবে সেটাই হবে, আপা না বলা পর্যন্ত হবে না। আপনি দেখবেন সব কিছুর দায়িত্ব ওই যে আগে যেটা হতো শেখ হাসিনা দায়িত্ব নিয়ে নিত। এখন আমরা যেটা দেখছি যে প্রবণতাটা শুরু হয়েছে যে কোথাও বরিশালের কোন অঞ্চলে কোথাও একটা ঘটনা হয়েছে, তার দেখার দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়ে নিলেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী কি সব দায়িত্ব নিতে হচ্ছে? রামিসার ওই যে বনের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়ে নিলেন। আরে প্রধানমন্ত্রী তো সারা দেশেরই দায়িত্ব নিয়েছেন, সারা দেশের মানুষই তো ভোট দিয়ে ওনাকে দায়িত্ব দিয়েছে। এই প্রবণতাগুলো খারাপ, যে কোনো কিছুর জন্য বিচারের জন্য, যে কোনো সমাধানের জন্য প্রধানমন্ত্রীর কাছে যাইতে হবে। আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা তো কাজ ভাগ করে দেয়া আছে, তাই না? আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর সরাসরি অর্ডারে কিছু জায়গায় কাজ হচ্ছে। আপনার ডিসি কি বলছেন? ডিসি বলছেন প্রাইম মিনিস্টার আমাকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন যে এই জন্য আমি এখন নতুন করে গণশুনানি নিচ্ছি ইউনিয়ন পরিষদের নামের ব্যাপারে। আচ্ছা বলেন, এটা চাইতে নন প্রফেশনাল কথা আর কিছু হইতে পারে? এটা তো একটা সিম্পল একজন, আমরা দেখি একটা ডেপুটি সেক্রেটারির অর্ডার সাইনে অর্ডার ক্যারি হয়, তাই না? আমাদের দেশের বড় বড় অ্যাপয়েন্টমেন্ট, এটা একটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা ইয়ে থেকে মানে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আর আমাদের স্থানীয় সরকার পরিষদ থেকে একটা চিঠি গেলেই তো হয়ে যাচ্ছে। ডিসি বলছেন যে আমি এখনো চিঠি হাতে পাই নাই, তবে প্রধানমন্ত্রী টেলিফোনে আমাকে নির্দেশ দিয়েছেন নামগুলো বদল করার জন্য। এই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা, যেটা একটু আগে আলতাফ ভাই বললেন, আসলে তো আমাদের রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন দরকার। আমরা তো অনেক চেষ্টা করেছি, এরশাদের পতন হয়েছে, অভ্যুত্থান আন্দোলন, অনেক জল তো গড়িয়েছে। আমাদের এই হিংসা হানাহানির জায়গাটা বন্ধ করতে হবে, কিন্তু হিংসা হানাহানির জায়গাটা আপনি একা বন্ধ করতে পারবেন না। আমি আবারও বলছি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনই আমাদের আলটিমেট সলিউশন, কিন্তু সেটাতে যাইতে হইলে দুই পক্ষকেই সমাধানে আসতে হবে, দুই পক্ষকে সময় নিয়ে, নাহলে এটা একপাক্ষিকভাবে করা সম্ভব। জি, আলতাফ পারভেজ, এই ইস্যুতে যে একজন দেখুন এখানে সকল আলোচক প্রতিমন্ত্রীর ওই যে নামকরণ নিয়ে বললেন, কিন্তু উনি আরেকটা নিউজ হয়েছে, উনি যে বরাদ্দ দিলেন ৭৪ কোটি টাকা ওনার উপজেলায় শিবগঞ্জে, যেটা এমনকি প্রধানমন্ত্রীর উপজেলার চেয়েও বেশি, এবং তার উপজেলার সমান ১০০টা উপজেলা কোনো বরাদ্দ পায়নি। এগুলা কিন্তু এক ধরনের ক্ষমতার অপব্যবহারকে নির্দেশ করে সরাসরি বললে। কাজ দিয়েছেন নিজের ছেলেকে, এবং হ্যাঁ, সেই বরাদ্দটা আবার বাস্তবায়নের জন্য ঠিকাদারি দেওয়া হচ্ছে নিজের আপনজনকে। মানে এর চেয়ে এগুলোই তো দুর্নীতি নাকি? দুর্নীতি মানে তো টাকার অঙ্ক বড় হতে হবে এমন নয়। আরেকটা বিষয়, এই যে নামকরণ, দেখুন আগের দিনে জমিদাররা নিজের জমিটা দিয়ে তারপর দাদার নামে কলেজ বানাতো। এটা হলো রাষ্ট্রীয় টাকায় আমি আমার নামে আমার ছেলের নামে, এটা হলো নিকৃষ্ট ধরনের সামন্তীয় সংস্কৃতি, এবং এগুলোও দুর্নীতি। ফলে আমরা দুর্নীতিকে বিদায় দিয়েছি, আগে শেখ হাসিনার সাথে বলে বলে আমরা ২ বছর কাটিয়েছি, কিন্তু আসলে এগুলোও আমাদের এখন বলার সময় হয়েছে। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, একেবারে অনুষ্ঠান শেষ। আপনার কাছে এই যে প্রতিমন্ত্রীকে নিয়ে যে আলোচনা, সরকার বলি বিএনপি বলি কতটা বিব্রত? আমি ঠিক আছে আপনার কথাটা মানে উত্তর দিচ্ছি, তার আগে একটু আমি আলতাফ ভাইয়ের কথার একটু ইয়ে করবো, মানে ওই সূত্রে কথা বলতে চাই। ইয়েস, আলতাফ ভাই বলতে চেয়েছেন যে আওয়ামী লীগের সমর্থক, তো নিঃসন্দেহে তো আওয়ামী লীগের পাপেরও সমর্থক আছে, সমর্থক তো থাকে, পাপেরও সমর্থক থাকে। নির্বাচনে জিততে হলে সমর্থন থাকতে হয়, রাজনৈতিক দলকে সংগঠিত থাকতে হলে সমর্থক থাকতে হয়। সমর্থকরা তখনই মানে পিছনে চলে যায় সমর্থকরা। আমি কি এখনই এক লাইন বলি? এই যে এই প্রতিমন্ত্রীকে নিয়ে আলাপ হচ্ছে, উনি হয়তো যদি আগামীকাল নির্বাচনে দাঁড়ায় হয়তো শিবগঞ্জে আবার জিতবেন, নাও জিততে পারে, জিততেও পারে, নাও জিত না, মানে মানুষের, এটা আমাদের দেশের সাইকোলজি। আমি না ৭০ লাখ টাকা, ৭০ কোটি টাকা না কত বললেন? ৭৪ কোটি। ৭৪ কোটি টাকা দিলে জিতবেন না কেন? এলাকার মানুষের জন্য তো সেটি না, বাট ওভারঅল আমি মানুষের রাজনীতির মনোভাবেও পরিবর্তন হতে পারে ধারণা। জেনারেল এরশাদ ৫টা আসনে জিতেছিল গণঅভ্যুত্থানের পরে। ওয়েল, সেই আমি ওই সময়কারই তো আমি। আচ্ছা, তো সেটা হচ্ছে, এবং এটাই আমাদের সমাজ। না, এটা মনে রাখতে হবে, তখনকার মতো এতগুলো টেলিভিশন ছিল না, এত অনলাইন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল, এত সোশ্যাল মিডিয়া। এখন তো এটা পড়ে গেলে সাথে সাথে আপনি দেখছেন যে এটা পড়ে গেল। হ্যাঁ, সেই হিসেবে তো নাজিদেরও তো বা ওই যে যারা সুতরাং নাজি ছিলেন তাদের তো মানুষের, সমর্থন আছে। আমি মানুষকে মানুষের প্রতি আস্থাই রাখতে চাই। মানুষের প্রতি আস্থা না রাখলে এত কামান বন্দুক, এত আয়না ঘরের বিপরীতে
ওই মানে এই অভ্যুত্থানের শক্তির এই তরুণ যুবকরা গণভবনকে জি, অকুপাই করতো একেবারে না, শেষে যে অকুপাই সায়ন- করতো না। যে আওয়ামী লীগের প্রতিমন্ত্রীর কর্মী। ভালো কাজ করলে আওয়ামী লীগের সমর্থক থাকে, কিন্তু মন্দ কাজের সমর্থকরা আমি মনে করি না যে আওয়ামী লীগে এত সংখ্যক মন্দ লোক আছে। যদি থাকে তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ সমর্থকরা জি, থাকতো তারা রাস্তায় না প্রতিমন্ত্রী হ্যাঁ, এবং তাদের যে সমর্থক আছে সেটা প্রমাণ হয় না। জি, প্রতিমন্ত্রী কি নিয়ে আর বিতর্ক? শয়তানকে পাথর মারার কথা উনি একটু উদাহরণ টানছেন। আমি মনে করি শয়তান যদি চিহ্নিত থাকে, শয়তানকে মানে রোজ কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ ততদিন শয়তানকে পাথর মারতে যে হবে। প্রতিমন্ত্রী কি এটি নিয়ে হচ্ছে বিতর্ক রেওয়াজ। বিএনপি আচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যাপারে এখানে আমার অন্য একটা ইনফরমেশন আছে। গত 1 জুনে প্রতিমন্ত্রী, মানে আমি দুটোকে রিলেট করতে চাই, একটা তো ওনারা বলেছেন, দ্বিতীয় প্রসঙ্গটা আমি তুলতে চাই। 1 জুনে আমি পত্রিকায় দেখেছি, পরবর্তীতে আমার অনলাইন পোর্টালে সেই প্রত্যেক নিউজটা ওটা তো দেখলাম আমি, একই নিউজ কি যে প্রতিমন্ত্রী 1 তারিখে মানে 1 জুনে তিনি তার এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তার নামে নামকরণে একটা অপতৎপরতা চলছে, শব্দটা অপতৎপরতা ছিল, অপতৎপরতা চলছে বলে তিনি শিক্ষা সচিবের উদ্দেশ্যে তিনি একটা চিঠি ইস্যু করেন। ভেরি ইন্টারেস্টিং। 9 জুন ওই মন্ত্রণালয়ের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানে অর্থাৎ 1 তারিখে মন্ত্রী চিঠি পাঠালেন যে তার নামে কোনো নামকরণের দরকার নাই, তার বাপদাদার জায়গা জমিন তারা দান করেছেন, সেখানে যে সমস্ত স্কুল কলেজ যেভাবে আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সেইভাবে সেগুলো সেভাবেই থাকবে, তার এখানে তার বা তার পরিবারের নামে যেন নামকরণ করা না হয়, এবং একটা অপতৎপরতা চলছে সেটা তিনি জানালেন। ভেরি ইন্টারেস্টিং। এর 8 দিন পরে 9 তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের একজন নারীর নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, আমার পত্রিকাতেই নিউজ ছাপা হয়েছে, 9 তারিখে ওই সিনিয়র সহকারী সচিবের স্বাক্ষরে আরেকটা চিঠি যায়, সেটা হচ্ছে শিবগঞ্জ, ওটা ছিল শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় বা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ওইটার নাম শিবগঞ্জ মীর শাহ আলম পাইলট স্কুল বিদ্যালয়গুলো। এখন আমার বক্তব্য মন্ত্রী মানে প্রতিমন্ত্রী একই কথা, প্রতিমন্ত্রী বলার পরে প্রতিমন্ত্রী বললেন যে ডোন্ট ডু দিস, কিন্তু প্রতিমন্ত্রীর অর্ডারকে ভায়োলেট করে 9 তারিখে আবার মানে চিঠি 9 তারিখে আবার স্কুলের নাম বদলাই ফেললো। বুঝেন রাষ্ট্র কিভাবে চলছে। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এইটার কারণে ওই যে সিনিয়র সহকারী সচিব তারে শোকজ করা দরকার ছিল, তা নইলে তো গল্প এই যদি বিড়ালতে মাংস গেল কই, আর এই যদি মাংসতে বিড়াল গেল কই। প্রতিমন্ত্রীর চিঠি যদি সঠিক থাকে, জি, কিন্তু তাকে নিয়ে তাহলে ধরনের বিতর্ক বিএনপিকে বিব্রত করে কিনা? তাকে যেমন শাস্তির আওতায় আনা দরকার সিনিয়র সহকারী সচিবকে, সোজা কথা। আর মন্ত্রণের বিষয়টা আলাদা কি, এখন এই যে একটা অবস্থা চলছে, একটা কি ধরনের অবস্থা এটা, তার মানে এই যে আপনার এই 15.5 বছরের জঞ্জাল তো শুধুমাত্র রাজনীতি নাই ভাই, এটা তো প্রশাসনের মধ্যে ঢুকে আছে। এখন আপনি কোন দিক দিয়ে কোনটা সামলাবেন? অফকোর্স এইটা নামকরণের ব্যাপারটা আমি মানে একেবারে শেষে বলি যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন বদলানো হলো, এবং আজকে আরেকটা সিদ্ধান্ত আছে, সিদ্ধান্তটা অন্য প্রসঙ্গে। নারায়ণগঞ্জের এমপি আজহারুল ইসলাম মান্নান, তার ছেলের বেলায় একটা অভিযোগ আসলো যে তিনি কিছু অপকর্ম করেছেন। এই অপকর্মের সংবাদ পাওয়ার পরে মানে নারায়ণগঞ্জের, ওরা তো নারায়ণগঞ্জের সুন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে, ডিবিতে নেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। আমি বলতে চাচ্ছি তারেক রহমানের গভর্নমেন্টে যে একটা মানে গুড গভর্নেন্স দেওয়ার যে একটা টার্গেট আছে, প্রধানমন্ত্রী যে স্পেয়ার করছেন না, উনি এটা আপনি যেটা বললেন যে ব্যবস্থা তো হচ্ছে, তাই না? দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।